গুরু সেবার গুরুত্ব এবং গুরুদেবের দুই প্রকারের সেবা, বপু এবং বাণী সেবা। তার ভিতরে বাণী সেবা উত্তম, কেন কি বাণী নিত্য বর্তমান। তারপর আমরা আলোচনা করেছি গুরু ত্যাগ প্রসঙ্গ। এই সমস্ত বিষয়গুলি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব নিজের গুরুদেবকে কিভাবে উপস্থাপন করতে হয়, ইসকনের আভ্যন্তরীণ রিলেশনশিপ, পুরো কোর্স আলোচনা এবং দীক্ষার প্রস্তুতি। এই চারটা সাবজেক্ট আজকে আমরা আলোচনা করব। তো আমি আশা করছি অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা বসবেন এবং সবাই ভিডিও ওপেন রাখবেন এবং অত্যন্ত গুরুত্বের সাথে যেই প্রসঙ্গগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো হাতে নোট রাখবেন। তো নিজের গুরুদেবকে উপস্থাপন করা, যেমন যেগুলো অপসম্প্রদায়, তারা তাদের গুরুদেবকে সম্মান করতে গিয়ে গুরুদেবকেই ভগবানের আসনে বসিয়েছে। তারা তো তাদের গুরুদেবকে উপস্থাপন করেছে, তাই না? কিন্তু এমন ভুল উপস্থাপন করেছে যার জন্য তাদের গুরুদেবদেরকেও লজ্জিত হতে হচ্ছে, তাদেরকেও লজ্জিত হতে হচ্ছে। এমনকি তাদের মন্দিরগুলোতে ভগবান পর্যন্ত নেই। তাহলে গুরুদেবকে উপস্থাপন করাটা কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে আমি উপস্থাপন করব, তার উপস্থাপনাটা কেমন হওয়া উচিত। তো এটা গেল বাইরের সংস্থার সাথে আমাদের উপস্থাপনের একটা পার্থক্য। বাইরের সংস্থাগুলো গুরুদেবকে ভগবানের মতো ভগবান বলেই উপস্থাপন করে, কিন্তু আমরা যেহেতু ভালোভাবে বুঝতে পেরেছি যে গুরুদেব ভগবান নন, তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি, শুদ্ধ ভক্ত, তার মাধ্যমে আমরা ভগবানের কাছে ফিরে যাব। তিনি হচ্ছেন নিত্য সংযোজনকারী, তিনি জীব উদ্ধারের নিমিত্ত সেই নিত্য জগৎ থেকে আমাদের কাছে এসেছেন আমাদেরকে আবার ভগবানের সেবায় নিয়োজিত করবার জন্য। যেহেতু আমরা এই প্রসঙ্গটি বুঝি, তাই কখনোই আমরা এইভাবে উপস্থাপন গুরুদেবকে করি না। কিন্তু তবুও আমাদের ইসকন সোসাইটির ভিতরেও কখনো কখনো আমরা গুরুদেবকে কিছু কিছু ভুল ভাবে উপস্থাপন করি, যেটা কি উচিত নয়, যেটা করলে আমাদের শুদ্ধ সোসাইটির ভিতরেও কিছু অসুবিধা তৈরি হতে পারে। যেমন আহ আমরা মাঝে মাঝে এরকম করি, তুলনামূলক ডিসকাস করি। তুলনামূলক ডিসকাস বলতে, অমুক গুরুদেবের চাইতে অমুক গুরুদেব অনেক ভালো, জানো, অমুক গুরুদেব তিনি তো জুনিয়র, অমুক গুরুদেব হচ্ছেন সিনিয়র ইসকনে। হ্যাঁ, অমুক গুরুদেব উনি তো এই পরবর্তীতে গুরু হয়েছেন, উনি অনেক আগে গুরু হয়েছেন। অমুক গুরুদেবের থেকে অমুক গুরুদেবের প্রবচন পাঠ এগুলো তুলনা হয় না। তো এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো ঠিক নয়, কারণ আমি একজনের সাথে আরেকজনকে কম্পেয়ার করলাম, অমুকের চাইতে অমুক ভালো। তো এটা তো কম্পেয়ার করা উচিত না। আমাদের কাছে প্রত্যেকে ভগবানের প্রতিনিধি, প্রত্যেকে আমাদের গুরু, তারা জীব উদ্ধারের নিমিত্ত বপু শরীর ধারণ করেছেন। তো তারা আলাদা আলাদা শরীরে আছেন, কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য তার ভিতরে থাকতে পারে, কিন্তু এটা আমরা কারোর সাথে কাউকে এইভাবে তুলনামূলক বলতে পারি না। তাতে একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট করছি আমি। কিন্তু যেহেতু গুরু তত্ত্বটা এক, আরেকজনকে বড় করলে আরেকজনকে যদি আমি ছোট করি, তাহলে কিন্তু আমি আমার গুরুদেবকেই পক্ষান্তরে ছোট করছি, কারণ আমি তাদের ভিতরে তুলনামূলক আলোচনা করছি। তাই শিষ্যের পরম কর্তব্য গুরুদেবের মহিমা কীর্তন করা, গুরুদেবের মহিমা যথাযথ রূপে উল্লেখ করা, কিন্তু তার মানে এই নয় যে অন্য গুরুদেবের সাথে তুলনা করে আপনাকে আপনার গুরুদেবের মহিমা বলতে হবে। প্রশ্নই আসে না।
হুম। তো গুরুদেবকে ভুল উপস্থাপনের কিছু পরিণাম আছে আমাদের। পরিণামগুলো খুব খারাপ। যদি আমরা গুরুদেবকে ভুলভাবে উপস্থাপন করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে ঐক্য বিঘ্নিত হবে। আমরা বিভিন্ন গুরুর শিষ্যরা একত্রিত হয়ে এই যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, কৃষ্ণ ভাবনামৃত প্রচার, এটি আমরা সুসংঘবদ্ধভাবে করতে পারবো না। আর যদি আমরা এটা সুসংঘবদ্ধভাবে করতে না পারি, তাহলে তাহলে দেখা যাচ্ছে যে কলি যুগের নিয়মটাই হচ্ছে সংঘবদ্ধতা। কলিযুগের শক্তি সঞ্চারিত হয় সংঘবদ্ধতার উপরে। সংঘ শক্তি কলৌ যুগে। কলিযুগের লক্ষণটা হচ্ছে যারাই সংঘবদ্ধ হবে তারাই শক্তিশালী হবে। হ্যাঁ, সংঘবদ্ধ না হলে কেউ শক্তিশালী হতে পারবে না, এটা কলিযুগের লক্ষণ। তো এখন সেই লক্ষণ অনুযায়ী আমরা যদি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে চাই, তাহলে আমাদের সংঘবদ্ধ হতেই হবে। এখন সংঘবদ্ধতার ক্ষেত্রে বিঘ্নিত হবার কিছু চান্সেস তৈরি হয় গুরুদেবকে উপস্থাপনের মধ্যে। ধরুন, আপনি একটা টি শার্ট তৈরি করছেন, গেঞ্জি বানাচ্ছেন। তো যে গেঞ্জি গায়ে দেই আমরা সবাই, গরমের দিনে বিশেষ করে আহ কমফোর্ট জোন, মানে একটু হালকা কাপড় গায়ে দিলে ভালো লাগে। তো সেই টি শার্ট বা গেঞ্জির উপরে বুকের মধ্যে আপনি আপনার গুরুদেবের চিত্র ছাপিয়ে একটা টি শার্ট করলেন 1000 পিস। সেটা ঠিক উপস্থাপনা কি ভুল উপস্থাপনা? গুরুদেবের ছবি দিয়ে আপনি একটা 1000 পিস গেঞ্জি ছাপালেন, এটা কি ঠিক কি ভুল? আপনারা কি মনে করছেন? যে বলতে চাইবেন হাত তুলবেন। মহাদেব প্রভু। তো আমি মনে করি এটা আমাদের ভুল উপস্থাপনা হবে। কেন? কারণ আমি এখানে শুধু আমার গুরুদেবকে আহ, আমার গুরুদেবকে বড় করে তুলতেছি, এবং অন্যান্য যে গুরু বর্গ রয়েছে তাদেরকে আমি মানে তাদেরকে আমি ছোট ছোট মনে। করি? তাদেরকে কি ছোট করেছি? আমার গেঞ্জিতে আমি আমার গুরুদেবের ছবি দিয়েছি, তাতে কি এই অন্য গুরুদেবরা ছোট হয়েছেন কোনো কারণে? এখানে শুধু আমি যে তৈরি করছি তা না, আমি 1000 পিস তৈরি করছি, মানে এখানে আরো অন্যান্য যারা রয়েছে তাদেরকেও আমি উৎসাহিত দেবো এটা। করতেছি যে আমার। হ্যাঁ। তো এটাতে কি সমস্যা? কি সমস্যা যদি আমি 1000 পিস তৈরি করি? অসুবিধা হবে? সবাইকে দিব, সবাই পড়বে, অসুবিধা কোথায়? মানে এখানে আমি দেখাতে চাচ্ছি যে হ্যাঁ, ইনি আমার গুরুদেব, এবং ইনি একমাত্র মানে মানে অন্যতম গুরু, এবং অন্যান্য যে রয়েছে তারা অন্যতম না, বা এরকম আমি দেখাতে চাচ্ছি। ওকে, এই উপস্থাপনাটা কেন ভুল, এই প্রসঙ্গে যদি আরো কেউ বলতে চান অসুবিধা নেই, বলতে পারেন। এই উপস্থাপনাটা কেন আপনি ভুল বলে মনে করছেন? আমাদের প্রভু তো বললেন। আহ, এটা একটাই তো কারণ নয়, কেন ভুল বলে মনে করছেন নয়ন? হরে কৃষ্ণ প্রভু। আমরা যখন নিজের গুরুদেবের ছবি দিয়ে মানে প্রথমত কারণ মানে গেঞ্জি বা জব মারার থলিতে দেই, তখন সেটা দেখে অন্য মানে ইসকনে তো বহু আর অনেক গুরুদেব আছে, তাদের শিষ্যদের মনের মধ্যে হিংসা তৈরি হয়, তখন গুরুকেন্দ্রিক দল হয়। তখন প্রভুপাদের যে আদর্শ ধারা সেটা টিকে থাকতে পারবে না। তখন এই হিংসার মাধ্যমে তারা নিজের গুরুদেবকে উপস্থাপন করার চেষ্টা করবে, কিন্তু তারা ছিল প্রভুপাদকে ভুলে যাবে। আরেকটা কারণ এলাম, সেটা হলাম সার্বজনীন কারণ। যদি আমরা গেঞ্জিতে ছবি লাগাই, যখন গেঞ্জিটা নোংরা হবে
বা ছিঁড়ে যাবে, তখন আমরা তো এটা নোংরার মধ্যে ফেলে দেবো, বা কাপড় কাঁচা সোডা দিয়ে কাছাকাছি করে করব, তখন ওই জলটা পায়ে যাবে, তখন আমাদের পাপও হবে বৈষ্ণব অপরাধের মতো। ধন্যবাদ। উর্মিলা মন্ডল মাতাজি। শ্রী কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। আমি এই কথাটাই বলতেছিলাম যে আমরা যখন কাপড় চোপড় ব্যবহার করি, যে যখন পুরান হয়ে যায়, সেগুলোর কোনো কদর চাই না। গুরুদেবের ছবিটাকে আমি অনেক ভগবানের মতে মূল্যবান মনে করি, তাকে পূজা করি করি। আর যখন গুরুদেবের ছবিটা জপমালায় বা শার্টে থাকবে, সেটা মানুষ একজনকে 1,000 পিস গেঞ্জি তৈরি করলাম, মানুষকে দিলাম, সেগুলা যে আমি যতটুকু মূল্য দেব, অন্যজন সেই মূল্যটা নাও দিতে পারে, সে যথেষ্ট অপব্যবহার করতে পারে। এবং আমার মনে হয় গুরুদেবকে আরো কষ্ট দেওয়া হলো, কারণ এটা অপপ্রচারী হয়ে গেল। কারণ গুরুদেবের ছবিটাকে আমি খুব যত্নের সহিত এবং সম্মানের সহিত রাখতে চাই। ওকে, ধন্যবাদ। সুজিত দাস। সুজিত দাস। কিছু বলবেন? তাহলে বলুন। হাত তুলে বসে আছে, কিছু বলেন। সেম কোশ্চেন ও করে দিছে। বলুন। সেম কোশ্চেন মানে একই প্রশ্ন, মানে বলে দিছে আমি যেটা বলেছি, মানে ভাবছি এটা। আপনার প্রশ্ন না উত্তর দিছেন? ওকে, তো ব্যাপারটা হলো, মূল ফ্যাক্টটা হচ্ছে, ওই কথাটা যদি আপনারা বলেন যে অসম্মান প্রসঙ্গটা, সেটা একটা কারণ আছে, কিন্তু এটা অতটাও অসুবিধা নয়। তাহলে গুরুদেবের ছবি যদি ছাপানো না যায়, তাহলে কৃষ্ণের ছবিও ছাপানো যাবে না, কিন্তু কৃষ্ণের ছবি ছাপানো তো দোষের বলা হচ্ছে না। কৃষ্ণের চিত্র সংবলিত টি শার্ট তো আমরা ব্যবহার করি, বিক্রিও করি ইসকনে প্রচুর, সেটা তো বন্ধ করা হয়নি। কিন্তু গুরুদেবের চিত্র সংবলিত টি শার্ট কেন বন্ধ করা হলো, তার মুখ্য কারণটা দেওয়া হয়েছে। ওগুলো কারণ ঠিক আছে, এটা ব্যাঠিক বলা যাবে না, ঠিক আছে, কিন্তু মুখ্য কারণ যেটা, সেটা হলো, যখনই আপনি 1,000 পিস একটা গুরুদেবের চিত্র সংবলিত টি শার্ট আপনি ছাপাবেন, সাথে সাথে যারা অন্য গুরুদেবের গুরু ভাই আছে, তারা চিন্তা করবে যে আমরাও তাহলে আমাদের গুরুদেবের চিত্র দিয়ে একটা সাজাই, একটা একটা তৈরি করি। তো তারাও তৈরি করলো। তারপরে ধরেন আরেকটা গুরুদেবের শিষ্য আছে সেই একই জায়গায়, তারা ধরেন তাদের গুরু ভাইদের ভিতরে বিতরণের জন্য তারা 1,000 পিস করলো। তাই এই যে আমরা টি শার্ট গুলো যখন পরবো, তখন আমাদেরকে কিন্তু ভিন্ন ভিন্ন একটা এঙ্গেলে দেখা হবে, ইনি হচ্ছেন অমুকের, ইনারা আলাদা গ্রুপ, এনারা আলাদা গ্রুপ। ইসকনের ভিতরেও এই যে আলাদা আলাদা, এই যে ডিফারেন্স তৈরি হলো, এটাই কিন্তু এই সূত্রপাত হতে পারে। এটাই আমাদের ইসকনের একটা বড় ফাটল ধরবার কারণ তৈরি করতে পারে। হুম। এই জন্য ইসকন থেকে আমাদের গুরুবৃন্দগণ বিবেচনা করেছেন যে এটার দরকার নেই। সম্মানটা হৃদয়ের ব্যাপার, এরকম নয় যে সবসময় শুধু বাহ্যে ছবি লাগালেই আমাদের সম্মান হয়ে যাবে। তাই গুরুদেবের চিত্র সংবলিত কিছু কিছু জিনিস ব্যবহার ব্যবহারের বিধিমালা করা হয়েছে জিবিসির পক্ষ থেকে। দেখুন এখানে এই 59 পৃষ্ঠার প্রথমে উপাধি ব্যবহার। ইসকনের সকল প্রকাশনা, যেমন গ্রন্থ, সাময়িকী, পত্রিকা, লিফলেট, ব্যানার, নিমন্ত্রণ পত্র ইত্যাদিতে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি সহ শিল প্রভুপাদের পুরো নাম স্পষ্টভাবে
প্রদর্শন করতে হবে। উদাহরণস্বরূপ কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য। তো এখানে বলা হচ্ছে যে ইসকনের যেগুলো যা কিছু বের হবে, লিফলেট, ব্যানার, সাময়িকী, পত্রিকা, যা কিছু, তার উপরে অবশ্যই প্রভুপাদের পুরো নামটা লেখা থাকবে এবং সেখানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ লেখা থাকবে। তো দুটো লাইন একসাথে থাকতেই হবে, মাস্ট বি। যদি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ থাকে, তাহলে নিচে অবশ্যই থাকতে হবে ফাউন্ডার আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। অথবা যদি আহ ফাউন্ডার আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লিখেন, তাহলে নিচে অবশ্যই লিখতে হবে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এই দুটো লাইন প্রত্যেক ব্যানারে যদি যাবে, তাহলে সেইটা হচ্ছে ইসকনের স্ট্যান্ডার্ড ব্যানার। ইসকন মন্দির, ইসকন নামহট্ট, ইসকন ভক্তিবৃক্ষ, ইসকন ইয়ৎপরম, ইসকন কেন্দ্রিক, ইসকনের যেটা সংস্থার যেটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে অবশ্যই এইটা নিয়ম ফলো করতে হবে। 2 নাম্বার হচ্ছে এই এইখানে আপনারা দেখুন, এই 59 পৃষ্ঠারই নিচের থেকে 3 নাম্বার প্যারাগ্রাফ। শিল প্রভুপাদ ছাড়া ইসকনের দীক্ষা ও শিক্ষাগুরু শিষ্যরা তাদের গুরুদেবের চিত্র সংবলিত টি শার্ট, পোস্টার, জপথলি, বাটন, টুপি ইত্যাদি পরতে বা সর্বসম্মুখে প্রদর্শন করতে পারবে না। ইসকন বিধিমালা সুপারিশকৃত 6.4.8 আরাধনা ও সদাচার প্রসঙ্গ। তো এখানে ইসকন জীবিসিগণ বলতে চাইছেন, এটা একটা আমাদের নিজেদের ভিতরে দলীয়করণের সূত্রপাত হতে পারে বলে আগাম আগাম হুম, যেমন আপনার করোনা হয়ে গেলে তারপর আপনি প্রতিষেধক নেবেন না, প্রতিষেধকটা নিতে হবে করোনা হওয়ার আগেই। তো ইসকন ফাটল ধরবার পর ব্যবস্থা নেওয়াটা মুখ্য নয়, মুখ্য হচ্ছে ফাটল না ধরার আগেই আমাদেরকে এখনই আহ ওষুধ নিতে হবে, ভ্যাকসিন নিতে হবে। তো বিষয়টা হচ্ছে এখনো ধরেনি, কিন্তু এই কারণে ধরতে পারে আনুমানিক ধরে আমরা আগের থেকেই সাবধান হচ্ছি, যাতে করে এই যে মহাপ্রভুর শুদ্ধ ধারা প্রচারের জন্য একটা গোষ্ঠী তৈরি হয়েছে ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, এটা যেন কখনো ভাগে বিভক্ত না হয়, এটা যে এটার ভিতরে যেন কখনো ফাটল না ধরে। এটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। তো এই জন্য গুরুদেবের ক্ষেত্রে কিছু বিশেষ করে আহ এখানে শাস্ত্র অনুসারে তো গুরুদেবের নাম যত্রতত্র বলাই উচিত না। গুরুদেবের নাম অতি সংগোপনে রাখা উচিত, খুব শ্রদ্ধার, এটা খুব যত্নের, আদরের। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে গোপয়েদ দেবতমিষ্ঠম, গোপয়েদ গুরুমাত্মনঃ, গোপয়েন চ নিজ মন্ত্রম, গোপয়েন নিজ মালিকম। গোপয়েদ দেবতমিষ্ঠম, নিজের ইষ্ট দেবতাকে গোপনে রাখা উচিত। অর্থাৎ আপনার ব্যক্তিগত আরাধ্য দেবতাটিকে, দেবতার ব্যাপারে কারোর সামনে বেশি উল্লেখ করা উচিত নয়। আপনার গৌর নিতাই আরাধ্য হতে পারে, আপনার জগন্নাথ আরাধ্য হতে পারে, রাধা মাধব আপনার খুব বেশি ভালো লাগতে পারে, নৃসিংহদেব আপনার ব্যক্তিগত আরাধ্য হতে পারে। তো এই যে আপনার পার্সোনাল যে আরাধ্যের প্রসঙ্গটা, এটা খুব বেশি ওপেনলি কখনো কোথাও বলা উচিত না, এটা গোপনে রাখা উচিত। গোপয়েদ গুরুমাত্মনঃ, গুরুদেবের ব্যাপারটাও বেশি চিৎকার করে বলার কিছু নেই, এটা অত্যন্ত গোপনে রাখা উচিত। যেমন গায়ত্রী মন্ত্রকেও গোপনে রাখা উচিত। গোপয়েন চ নিজ মন্ত্র, নিজের মন্ত্রকে গোপনে রাখা উচিত। মন্ত্র বলতে এখানে গায়ত্রী মন্ত্রকে বোঝানো হচ্ছে। যারা গুরুদেবের কাছ থেকে গায়ত্রী প্রাপ্ত হয়, সে মন্ত্র কাউকে কেউ বলতে পারে না, সুতরাং এটা অত্যন্ত গোপনীয় মন্ত্র। এই মন্ত্র যতটা গুপ্ত, ততটাই আমরা এই মন্ত্রে সিদ্ধি লাভ করতে পারি। এমনকি এই এই মন্ত্রটা জপ করতে হয় ওই যে বাগ যন্ত্র থেকে, জিহ্বা দিয়ে নয়, মুখও নড়বে না, এতটা গোপন এটা, জিহ্বাগুলোও নড়বে না।
শুধু বাগ যন্ত্রে এটা উচ্চারিত হবে, আর এটা প্রতিধ্বনিত হবে হৃদয়ের মধ্যে, আর কর্ণ ওইটা আবার প্রত্যেকটা ধ্বনি শ্রবণ করবে ওইভাবেই। এইটা হচ্ছে মন্ত্র উচ্চারণের মানে নিয়ম। গোপয়েন নিজ মালিকম, নিজের জপের মালাটাও গোপনে রাখা উচিত। তো গোপনে রাখা উচিত, এই জন্যই আমরা একটা থলের ভেতরে জপের মালা ঢুকিয়ে রাখি। তা না হলে তো জপের মালাই জপ করতে পারতাম ডাইরেক্ট। এটা থলে রাখার কি দরকার? থলেটার দরকার এই জন্যই কারণ শাস্ত্রে বলা হয়েছে জপের মালা দেখাতে নেই, জপের মালাটা অতি সংগোপনে রাখা দরকার। তাই গোপয়ে নিজ মন্ত্রম গোপয়েন নিজ মালিকম, নিজের মালা অত্যন্ত গোপনে রাখা দরকার, গোপনীয়তা রাখা দরকার। তো এই বিষয়গুলো একটু আমাদের গুরুত্বের সাথে গ্রহণ করা উচিত। তাহলে ইসকন সোসাইটির ভিতরে যে বিভেদ হবার, দলীয়করণ হবার ভিতর যে সম্ভাবনা, সেগুলো আর থাকবে না। হুম, সেগুলো নষ্ট হয়ে যাবে। অনেক সময় নিজের গুরুদেবকে উপস্থাপন করতে গিয়ে আমরা আরো কিছু ভুল করি। যেমন আপনি প্রচার করতে গেছেন, তো প্রচার করতে গিয়েছেন, আপনি আপনার গুরুদেবের চিত্রপট নিয়ে গেছেন, আপনি একজন নবাগত ভক্তকে প্রচার করছেন, দেখুন ইনি হচ্ছেন গুরুদেব, ইনার কাছ থেকে আপনি দীক্ষা নিন। হ্যাঁ, ইনি অনেক মহান, ইনি এখন অনেক বিশাল, ইনি গুরুদেব ইসকনের শুদ্ধ, একদম শুদ্ধ গুরুদেব, এরকম প্রচার করলেন। তো অসুবিধা নেই, নবাগত ভক্ত সেটা শুনলো, কিন্তু শুনে ওনার কিন্তু এখনো সেই বিশ্বাস আসেনি, কারণ উনি একেবারেই নবাগত। ঠিক আছে, এখন দেখা গেল আপনি এইরকম প্রচার করে চলে এসেছেন, কিছুদিন পর অন্য আরেক গুরুদেবের শিষ্যরা কি করলো, তাদের গুরুদেবের চিত্রপট নিয়ে তাদের বাসায় গেল, গিয়ে বলল ইনি ইনার কাছ থেকে দীক্ষা নিন, ইনি মহান, ইনি শুদ্ধ ভক্ত। তখন ওই ব্যক্তিটার অবস্থা কি হবে? কয়দিন আগে আরেকজন প্রভু আসলো, উনি এসে আমাকে, হ্যাঁ, আরেকজন গুরুদেবের ছবি দেখালো, উনি মহান, আর ইনি এসে আবার আরেকজনের ছবি দেখাচ্ছে, তো আমি কার কাছ থেকে নিব? তো ভক্তি জীবনের শুরুতেই উনি কনফিউজ হবে। তো যখন আপনি, ওই ভক্ত হয়তো বলবে প্রভু আমি তো ইতোমধ্যেই একজন গুরুদেবকে দেখেছি, উনি আমাকে এরকম বলেছে, না 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 না, উনি ঠিক না, উনি ঠিক না, উনার কাছে নেওয়া যাবে না, অনেক অসুবিধা আছে, উনি এই উনি সেই, আপনি ইনার কাছ থেকে নেন। যদি এইরকম কোনো কথা ওই নতুন ভক্তটা শুনে, তার ভিতরে কি কাজ করবে বলুন তো? তার ভিতরে প্রথম যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে ইসকনেও দলাদলি আছে গুরু নিয়ে। ঠিক আছে, সুতরাং বাবা, এই জড়জগতেও দলাদলি, অন্যদেরও দলাদলি, ইসকনেও দলাদলি, আমি আমি ইসকনের দীক্ষাই নেই। আর ধরুন যদি কোনো কারণে দুই দল টানা হিচড়া করে ওনাকে, উনি কোন দিকে যাবে বলুন তো? এরকম হয় কিন্তু, নবাগত ভক্তদের জীবনে ঘটে কিন্তু, সব এলাকায় ঘটে না। যে যে এলাকায় দুই গুরুদেবের শিষ্যদের প্রাধান্যতা একই রকম ভাবে আছে, কোনো কোনো এলাকায় দেখা যাচ্ছে একচাটিয়া একই গুরুদেবের শিষ্য, সেখানে হয়তো সেই প্রবলেম গুলো তেমন একটা বেশি দেখা যায় না। কিন্তু কোন জায়গাগুলোতে এই প্রবলেম গুলো বেশি দেখা যায়, যেখানে দুই তিন গুরুদেবের শিষ্যরা একই সাথে বসবাস করছে, সেইখানে এই প্রবলেমটা বেশি দেখা যায়। কোন প্রভুর সাথে মিশবো, এই প্রভুর সাথে মিশলে ইনি খারাপ মনে করে, আর এই প্রভুর সাথে মিশলে ইনি আমাকে খারাপ মনে করে, তো আমি তো কনফিউজ। তো মানুষকে কনফিউজ করা যাবে। ইসকন সোসাইটিতে আসবে তারা, এখানে পারমার্থিকতা লাভের জন্য আসবে, এখানে তারা এসে একটা অপ্রাকৃত আনন্দকে খুঁজে পাবে। যতটা সম্ভব আমাদের কর্তব্য হচ্ছে তাদেরকে সাহায্য করা, পারমার্থিক বিষয়ে, এমন নয় কি জড় বিষয়ে সাহায্য, জড়জাগতিক বিষয়ে সাহায্য, পারমার্থিক বিষয়ে যতটা সম্ভব আমাদের কর্তব্য হচ্ছে আমাদের সদস্যদেরকে একে অপরকে সাহায্য করে এগিয়ে নিয়ে যাওয়া, এই নয় কি তাকে কনফিউশনে ফেলা। তা আপনি প্রচার করতে গিয়ে যদি এই ধরনের কনফিউশন তৈরি করেন, আপনি হচ্ছেন সবচেয়ে বাজে প্রচারক। আপনি প্রচারক নন, আপনি, ইসকনের প্রতি কনফিউশন তৈরি হয়েছে আপনার আচরণের জন্য, সুতরাং আপনি কি প্রচারক?
আপনি একদম প্রচারক না। প্রচারক মানে আপনার আচরণ, আপনার বক্তব্য, আপনার কথাবার্তার দ্বারা উনি ইসকনের প্রতি, ইসকনের মর্যাদায় তিনি আকৃষ্ট হবেন, ইসকনের প্রতি তার মর্যাদা বৃদ্ধি পাবে, তার আগ্রহ বৃদ্ধি পাবে, কৃষ্ণের প্রতি ভালোবাসা তৈরি হবে। এটা হচ্ছে যথার্থ প্রচার। প্রচার মানে এই নয় অনুগামী তৈরি করে বেড়ানো। প্রচারক মানে এই নয় আপনি অনুগামী তৈরি করে বেড়াবেন, আপনার অনুগামী আর আপনার দলের ভিতরে ঢুকানোর চেষ্টা। এটা তো ঠিক না। পুরাই আমরা একটা দল, ইসকন সোসাইটি। তো এইভাবে চিন্তা নিয়ে আপনাদেরকে নতুন ভক্তদেরকে গাইড করতে হবে, বা নবাগত কেউ যদি ইসকনে আসতে চায় তাকে যথেষ্ট সুযোগ সুবিধা প্রদান করতে হবে। তো এই জন্য এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ, নিজের গুরুদেবকে উপস্থাপন করা। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনি একজনের বাড়িতে যখন যাবেন গুরুদেবের চিত্রপট নিয়ে যাবেন না, কোনো প্রয়োজন নেই। আপনি নবাগত কারো কাছে যাচ্ছেন, আপনি তাকে হরিনাম করতে বলুন, আপনি তাকে গীতা পড়তে বলুন, আপনি তাকে দেহ আত্মা প্রসঙ্গে যথেষ্ট জ্ঞান প্রদান করুন। হ্যাঁ, আপনি তাকে জড়জগতের অনিত্যতা, কৃষ্ণ সেবার গুরুত্ব, ভক্তির গুরুত্ব, সেই সমস্ত প্রসঙ্গগুলো আলোচনা করুন। সে যখন ভক্তির অনুশীলন করবে, শাস্ত্র গ্রন্থাদি পড়বে, এমনিতেই তার ভিতরে একটা অনুপ্রেরণা কাজ করবে যে আমার গুরু গ্রহণ করা দরকার। যখন তিনি ফিল করবেন যে না আমার গুরু গ্রহণ করা দরকার, তখন তিনি আপনাকে জিজ্ঞেস করবেন যে আমি কি করতে পারি, কার কাছ থেকে দীক্ষা নিতে পারি। তখন আপনি তাকে হেল্প করবেন যে আপনি শ্রবণ করুন, যার প্রতি আপনার বিশ্বাস হয় তাকে তার কাছ থেকেই নিন, যাকে আপনার ভালো লাগে। আমার ভালো লাগা দিয়ে যায় আসে না। যাকে আপনার ভালো লাগে, যার কথা আপনার পছন্দ, যার প্রতি আপনার পূর্ণ বিশ্বাস, তাকেই আপনি নিন। কিন্তু দীক্ষা নিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তো এইভাবে যদি আমরা গাইড করি তাহলে ইসকনের ভিতরে কোনো প্রকার ঝামেলা তৈরি হয়, এটা একেবারে সুন্দরভাবে সম্পাদিত হয়, সুন্দরভাবে সম্পাদিত। তো এইভাবে আমাদেরকে নিজের গুরুদেবকে কখনোই ভুলভাবে উপস্থাপন করা যাবে না। একবার আমার মনে আছে, স্বামীবাগে আমরা শ্রীশ্রীমৎ সুবক স্বামী গুরু মহারাজের বেশ পূজার আয়োজন করেছি। তো উনার সিংহাসনটা স্টেজের উপরে একটা সিংহাসন প্রস্তুত করা হয়েছে যেখানে উনি বসবেন। তো নাট মন্দিরের এক সাইডে সেটা করা হয়েছিল। আর শিল প্রভুপাদ নাট মন্দিরের ওই যে কোণাটায় যেভাবে এখনো আছে, আগেও ওইভাবেই ছিল, কোণাটায় প্রভুপাদের সিংহাসন। তো এইবার যদি নাট মন্দিরের সমান সমান বরাবর প্রভুপাদের সিংহাসন হয়, আর স্টেজের উপরে যদি মহারাজের সিংহাসন হয়, তাহলে মহারাজের সিংহাসনটা প্রভুপাদের চাইতে উঁচা হলো না? অনেক উঁচা হলো। এখন সব আয়োজন রেডি, উনি আসলেন, কিন্তু উনি এসে ওই সিংহাসনটা এত সুন্দর করে রেডি করা, উনি সেই সিংহাসনে বসলেন। বলেন না, আমার গুরুদেব হচ্ছে নিচে আর আমি তার শিষ্য হয়ে আমার আসনটা উপরে, এটা কি করে হয়? অসম্ভব, এটা হবে না, আমি এইভাবে বসবো না। উনি বসলেন না। হুম, উনি বসলেন না। উনি শিক্ষা দিলেন যে আমাকে তোমরা উপস্থাপন করতেছো, কিন্তু আমাকে প্রভুপাদের শিষ্য হিসেবে উপস্থাপন করো। এই নয় কি আমি আমার সিংহাসনটা প্রভুপাদের থেকে উঁচা হবে, এটা হয় না, এরকম উপস্থাপন আমি গ্রহণ করবো না। তার মানে আমাদের গুরুবর্গগণ, তাদেরকে আমরা সম্মান করলে তারা গ্রহণ করেন কৃপা করে, কিন্তু তার মানে এই নয় যে অতিরঞ্জন সম্মান করতে গিয়ে আমরা ইসকনের যে সম্মান সেটা অক্ষুণ্ণ করব, মানে ক্ষুণ্ণ করব। এটা হয় না। আমার একবার মনে আছে কোন একজন গুরুদেব, তার নামটা আমি এই মুহূর্তে বলবো না। তো আমরা তার ওয়েলকামের জন্য আয়োজন করা হয়েছে, তা আমি রুমের ভিতরে ছিলাম। তো ওনার ওয়েলকামের সবকিছু ঠিকই আছে, কিন্তু একটা রাস্তা করা হয়েছে, যে রাস্তাতে লাল গালিচা দেওয়া হয়েছে এবং তার উপরে ফুলের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন আলপনা। তো আলপনার ভিতরে একটা আলপনা ছিল ইসকন লোগো, এবং তার ভিতরে ISKCON ইসকন কথাটা লেখা ছিল। তো আপনি বলুন, কোন গুরুদেব যেখানে ইসকন লোগো এবং ইসকন কথাটা লেখা থাকবে সেটার উপর দিয়ে হেঁটে যাবেন? যায়, যাওয়া উচিত। উনি ইসকনের গুরু হতে পারেন,
কিন্তু ইসকন কথাটা তো আলপনায় ব্যবহার করা যাবে না। ইসকন কথাটা আলপনায় ব্যবহার করা যাবে কোথায়? যেমন যজ্ঞ বেদী করেছেন, তার উপরে আপনি ইসকন আলপনা করলেন, সেখানে যেহেতু কখনোই পা লাগবে না, সুতরাং এটা একটা মর্যাদার জায়গা, ওইখানে আপনি আলপনায় ইসকন শব্দটা ব্যবহার করতে পারেন। কিন্তু যেখানে কোনো গুরুদেব হেঁটে যাবেন, সেই রাস্তায় তো ইসকন আলপনা করা যেতে পারে, ওখানে পদ্ম ফুল বিভিন্ন ধরনের ফুলের ডিজাইন আছে, সেগুলো করা যেতে পারে, ওখানে ইসকন ডিজাইন করা যাবে না। তো ইসকন ডিজাইন করা হয়েছিল। তা আমি ভাবছি যে গুরু মহারাজ তো ওই দিক দিয়ে হেঁটে যাবেন, সবাই তো অনেক লোক ভিড় করছে, সবাই তো ফুলের পাপড়ি ছুড়বে, গুরু মহারাজ তো ওই আলপনা দেখতে পাবেন না। এখন যদি উনি এদিক দিয়ে হেঁটে যান, এটা একটা দৃষ্টান্ত হিসেবে খুব খারাপ দৃষ্টান্ত হবে। কি হবে কি হবে? আর এখন অল্প সময়ের ভিতরে এটা চেঞ্জ করা সম্ভব না, উনি এসে গেছেন, ওই মুহূর্তে আমি এটা ভাবতেছি। তো অবাক করার কথা, উনি দেখেননি। উনি নেমে কি করলেন, মালা টালা পরলেন, ওনাকে পরানো হলো, উনি আরেকটা রোড দিয়ে ওনার রুমে প্রবেশ করলেন। খুব আমি অবাক গেলাম যে কিভাবে উনি অন্তর্যামী রূপে সেটি জানলেন যে এই রাস্তায় যাওয়া যাবে না, কারণ এই রাস্তায় একটা আলপনা আছে, যে আলপনাটাতে ইসকন লেখা আছে। উনি গেলেন না, আমি চমৎকৃত হলাম। তো এটা করা যাবে না, এটা ভুল উপস্থাপনা। গুরুদেবকে সম্মান আপনি করুন, কিন্তু সম্মান করতে গিয়ে ইসকনে ইসকন লিখতে পারেন না, এটা তো রাইট নেই আপনার। তো এইভাবে মাঝে মাঝে আমরা গুরুদেবকে সম্মান করতে গিয়ে ভুলে যাই, আমাদের মর্যাদার জ্ঞান ভুলে যাই, প্রশংসা কতটুকু করতে হবে সেই কথাটাও ভুলে যাই। প্রশংসারও কিন্তু মাত্রা থাকা উচিত, মিথ্যা প্রশংসা কখনোই করা উচিত নয় অন্যের। অনেক সময় আমরা প্রশংসা করি, দুই একটা প্রশংসা বাক্য করা উচিত, কিন্তু মিথ্যা প্রশংসা কখনো করা উচিত না, যা মানুষকে অহংকারের দ্বারা প্রভাবিত করে। তাই নিজের গুরুদেবকে উপস্থাপনের ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বের সাথে গ্রহণ করা উচিত, যাতে করে ইসকনের ভিতরে আমাদের ভিতরে কোনো ফাটল না ধরে। এরপরে ইসকনের আভ্যন্তরীণ রিলেশনশিপ, পার্ট 13, 60 নম্বর পৃষ্ঠায় চলে আসুন। এখানে বৈষম্যের একটা অর্থ দেয়া হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি থেকে। আহ, না, এটা সমাজ আহ, সমাজ বিজ্ঞানের ভূমিকা থেকে। বৈষম্যের অর্থ হচ্ছে দুটি জিনিস বা ব্যক্তির মধ্যে পার্থক্য অনুভব করা, পার্থক্য লক্ষ্য করা বা পার্থক্য তৈরি করা। এটা অক্সফোর্ড থেকে দেওয়া হয়েছে। তো ইসকনের ভিতরে মাঝে মাঝে গুরুদেবকে কেন্দ্র করে আমরা আমাদের ভিতরে বৈষম্য তৈরি করি। কিরকম বৈষম্য? যেমন উদাহরণ দিচ্ছি আমি, ধরুন আপনার এলাকায় আপনারা কোনো এক গুরুদেবের শিষ্য একটা গোষ্ঠী আছে, তো ওই এলাকাতেই আবার একজন অন্য গুরুদেবের শিষ্য আছে। তো ধরেন আপনারা কোথাও নৌ ভ্রমণে যাবে, তো আপনারা ভাবছেন যে আমরা সবাই যাব গুরু ভাইরা, ঠিক আছে, তা আপনারা ওনাকে ইনভাইট করলেন না। কেন কেন ইনভাইট করলেন না ওনাকে? কারণ উনি হচ্ছেন আলাদা গুরুদেবের শিষ্য, উনি কিন্তু এলাকারই লোক। আপনারা সবাই যাচ্ছেন, উনাকে আর ডাকলেন না। তাহলে উনার ভিতরে কি কাজ করবে? দেখছো, আজ আমি তাদের গুরু ভাই না বলে ইসকনের হওয়া সত্ত্বেও আমাকে তারা সেইখানে নিল না, আমাকে তারা ডাকলো না, বা তারা একটা অনুষ্ঠান করছে আমাকে তারা নিল না। তার এরকম মনে হবে। তো এরকম মনে হওয়ার কারণে তার ভিতরে আবার একটা জিদ জন্মাবে। তাহলে আমাদের একটা দল গঠন করতে হবে। হম আমিও কিছু গুরু ভাই বাড়াবো, আমি তাদের নিয়ে করব, ওদেরকে ডাকবো, ঠিক আছে। উনার ভিতরে আবার একটা আহ, তৈরি হবে। প্রত্যেক কর্মের তো সমান এবং বিপরীত ক্রিয়া আছে না, উনার ভিতরে তৈরি হবে।
এবার উনি কিছু কিছু লোককে ধরেন শিষ্য বানাবে, আহ, প্রচার বৃদ্ধি করার চেষ্টা করবে, করে উনি উনার শিষ্যদেরকে, উনার গুরু ভ্রাতাদের ভিতরে একটা গঠন দল করবে, এবং প্রথম থেকে উনি বলবে ওদের সাথে মিশবে না, ওরা আলাদা, পরিচয় করিয়ে দেবে। তো ওরা আলাদা, এনারা আলাদা, এই যে সূত্রপাত ঘটে গেল যখন, এমনিতেই আমরা কিন্তু পরস্পরে মিলে থাকতে চাই না, তার উপর এই যে দলীয়করণ সূত্রপাত ঘটে গেল, এটা যে কত দূর যাবে এর কোনো সীমা নাই কিন্তু। এটা যে কত দূর যাবে এই প্রতিহিংসা পরস্পরের, এটার কিন্তু কোনো সীমা নেই, সীমা ছাড়িয়ে যায় মাঝে মাঝে। তো এটা হচ্ছে বৈষম্য। কেন? যেই গুরুদেবের শিষ্য হোক, আমরা আনন্দ ভ্রমণে যাচ্ছি হরিনাম সংকীর্তন সহযোগে ভক্ত সঙ্গে, সবাইকে ডাকবো, সবাই ইসকনের, আমরা সবাই মিলে করব, কারকে গুরুদেব সেটা নিয়ে বিচার করা উচিত নয়। তো এই যে বৈষম্য আপনি শুরু করলেন, এই বৈষম্য এখন তিনিও শুরু করলো, এইভাবে পরস্পরে হিংসা হিংসা চলতে থাকবে। এই যে হিংসার বীজ বপিত হলো, এটা নবাগত ইসকন ভক্তদের জন্য খুব ভয়ঙ্কর হবে। একজন সাধারণ ভক্ত যে কোন দলের সাথে মিশবে সে ডিসাইড করতে পারবে। খুব ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে সোসাইটির জন্য এটা। তো এরকম অল্পজ্ঞ যারা মানে বুঝে না, তাদের এই ধরনের পরিস্থিতি তারা ক্রিয়েট করে। এখান থেকে আমাদের উঠে আসতে হবে, এরকম কোনো ভাগাভাগি চলবে না। এটা বৈষম্য করা বলে। হ্যাঁ, এই বৈষম্য যে আপনার এলাকায় হবে, মন্দিরে হবে না সেরকম না, মন্দিরেও হতে পারে। ধরেন কোনো মন্দিরের সেক্রেটারি অফিসে বসে আছে, আপনি আসলেন, প্রভু আমার তো একটু 2 দিন ঢাকায় এসেছি চিকিৎসার জন্য, আমার থাকতে হবে, তো একটু আমাকে একটু থাকবার প্রসাদের ব্যবস্থাটা করে দেওয়া যায় কিনা। অ্যাকচুয়ালি ঢাকা খুব সংকীর্ণ জায়গা। দ্বিতীয় হচ্ছে এখানে প্রচুর জিনিসের দাম, এত দাম যে একটা মানুষকে 3 দিন থাকা খাওয়ার সুবিধাটা করে দেওয়াটা এখানে অনেক বড় ব্যাপার। যদিও গ্রামে এটা কিছুই না। হুম, গ্রামে একটা মানুষ আসবে আমাদের বাড়িতে, 3 দিন থাকবে খাবে, এ নিয়ে কোনো চিন্তা করতে হয় গ্রামবাসীর? না। জেনারেল আমাদের থাকার ঘরে তিনি থাকবেন, আমরা যা প্রসাদ পাই তার সাথে ওনার প্রসাদ একটু এক্সট্রা খরচা হবে, তাদের কাছে এটা কোনো ব্যাপার না। কিন্তু ঢাকার মতো সিটিতে যখন এসে কেউ 3 দিন থাকবে এবং প্রসাদ পাবে প্রত্যেক টাইম টাইম, তার জন্য একটা যে ব্যয় আছে সেই ব্যয়টা কিন্তু একটু বেশি, অনেক বেশি। তো এটা ফেসিলিটিস আমাদের গ্রাম থেকে আসা ভক্তদের কমপক্ষে যারা চিকিৎসার দরুন আসে তাদেরকে দেওয়া উচিত। সেই জন্য এখানে একটা দৃষ্টিনন্দন সুমন্দির মন্দির করা হচ্ছে। সেই মন্দিরে বড় বড় ভবন হবে, কিছু ভবন এরিয়া থাকবে যে চিকিৎসা করার জন্য ঢাকা সিটিতে যারা আসছেন তারা যেন ঠিকমতো একটু প্রসাদ, ঠিকমতো থাকার ব্যবস্থা পায়, সেই রকমের পরিকল্পনা এখানে করা হচ্ছে। আর আপনাদের আমি সনির্বন্ধ অনুরোধ জানাই, যারা যা পারেন এই মন্দিরটার জন্য আপনি দেবেন। কারণ হচ্ছে আপনার অর্থ আহ, আজকে আছে কালকে নেই, কখন অর্থ থাকবে কখন অর্থ বিনষ্ট হবে তার কোনো ঠিক নেই। কিন্তু ভগবানের মন্দির নির্মাণার্থে যদি কিছু অর্থ আপনি দান করতে পারেন, আপনার পিতৃপুরুষেরা নরক যদি থাকে তারা নরক থেকে মুক্তি লাভ করবে, তারা যদি স্বর্গে থাকে তাহলে আপনার পিতৃপুরুষেরা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবে। এই দান করলে হয়তো যতদিন এই মন্দির থাকবে ততদিন, যে যতদিন এই মন্দিরে সেবা হবে, যতদিন এই মন্দিরে কীর্তন হবে, যতদিন এই মন্দিরে যজ্ঞ হবে, যতদিন এই মন্দিরে অভিষেক হবে, তবৎ কাল পর্যন্ত আপনি এর পুণ্য স্বীকৃতি অর্জন করতেই থাকবেন। এমনকি এই মন্দির নির্মাণার্থে শুধু দান করার মাধ্যমেও আপনি বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারেন। এমন এইটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটা এই মন্দিরটা, এই মন্দিরে তো ভগবান আরাধিত হবে, এই জন্য তো এটা এত ব্যয়বহুল মন্দির হচ্ছে। এখানে প্রায় 200 কোটি টাকা বাজেটে শুরু হয়েছে, আমাদের অলরেডি সেরকম ছাড়িয়ে যাচ্ছে, কারণ খরচা দিনের দিন বাড়ছে, রড সিমেন্টের ইয়ে বাড়ছে। এখানে তো ইয়ে বেশি, লেবারদের অনেক টাকা দিতে হয়, দিনের বেলা ওই রকম কাজ করা যায় না, মাটি কাটতে হয় রাতের বেলা, সুতরাং রাতের শ্রমিকদের দাম বেশি।
অনেক অসুবিধা আছে ঢাকা সিটিতে, চাঁদাবাজ আছে, অনেক সমস্যা আছে। তো সব মিলে ব্যয়বহুল মন্দির হচ্ছে এটা। সবাই মিলে যদি কিঞ্চিত কিঞ্চিত দেওয়া হয়, তাহলে একটা সবাই মিলেমিশে একটা মন্দির করা যাবে। তা আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাই, যাদের যা সামর্থ্য আছে, কেউ আপনারা নিজের সামর্থ্য অনুসারে, কোনো জোর জবরদস্তি নেই, সামর্থ্য অনুসারে আপনারা মন্দিরের জন্য দান অবশ্যই করবেন। কারণ এই মন্দিরটা জাতির জন্য দরকার, এই মন্দিরটা আমাদের সম্প্রদায়ের জন্য দরকার, এই মন্দিরটা আমাদের হিন্দু জনগোষ্ঠীর জন্য প্রয়োজন। আমি দেখি এই যে শুক্রবার গুলোতে প্রচুর হিন্দু মানুষ আসে। তারা হচ্ছে এই চাকরির পরীক্ষা দিতে, তাদের একটা ঠাঁই নেই কোথায় গিয়ে একটু ফ্রেশ হবে, কোথায় একটু খাবার খেয়ে তারা চাকরির পরীক্ষাটা দিতে যাবে। আমি দেখি মন্দিরে হাজার হাজার লোক সকালবেলা এসে উপস্থিত, কি তারা একটু, এখানে বাথরুমটা ফ্রি, কোথাও তো বাথরুম ফ্রি না, টাকা দিয়ে করতে হবে, তাও এইরকম পরিবেশ পাওয়া যাবে না। এখানে এসে তারা একটু কি করে, বাথরুম করে, ফ্রেশ ট্রেশ হয়, তারপরে এসে কিছু প্রসাদ টসাদ নিয়ে খেয়ে তারা চাকরিতে চলে যায় ভগবানকে প্রণাম করে। তো সুবিধাটা, চাকরিতে চলে যায় মানে চাকরির পরীক্ষা দিতে চলে যায়। তো সুবিধাটা হচ্ছে কি, অন্য জায়গায় অনেক মানুষ আছে যারা সাত্বিক আহার খায়, অনেক মানুষ আছে যারা হয়তো আমিষ অমেধ্য খায়, কিন্তু তারা মানে ঢাকা শহরের হোটেলে খেতে পছন্দ করে না যেখানে গোমাংস রন্ধন হয়। একসাথে কি করে খায়? আমিষ খেলেও তারা তো গোমাংস খায় না, তাই না? তো এই জন্য তারা তখন তাদের কিন্তু বাধ্যতামূলক মন্দিরগুলোকে আশ্রয় করতে, প্রচুর মানুষ আসে ঢাকায়। আমরা তবুও যথেষ্ট ব্যবস্থাপনা করতে পারি না, আমরা যথেষ্ট সুযোগ সুবিধা ভক্তদের দিতে পারছি না। এই অনুষ্ঠানগুলোতে মানুষ লাইনের পর লাইন দাঁড়িয়ে বসে থাকে, কখন একটু খিচুড়ি প্রসাদ পায়। আমি চিন্তা করি, মানুষের বাড়িতে কি টাকা নেই যে খিচুড়ি প্রসাদের জন্য লাইন দিয়ে আছে? তা আমি মাঝে মাঝে লাইনের দুই একজন ভক্তকে জিজ্ঞেস করি, আচ্ছা এই খিচুড়ির জন্য লাইন দিয়েছেন কেন, বাড়িতে গিয়ে খাবার খান। বলে, প্রভু এটার একটা মজা আছে, আপনি বুঝবেন না। এটা তো আমার, আমি তো জানি যে শ্রদ্ধা, কিন্তু একটু খোঁচা দিয়ে দেখি যে আসলে কি ব্যাপারটা। তো আসলে দেখা যায় যে তারা শ্রদ্ধা করে কিন্তু গ্রহণ করছে জিনিসটা। হ্যাঁ, কিন্তু আমাদের কষ্ট হয় যে একটু তাড়াতাড়ি যদি দেয়া যেত। একটা প্রসাদ হলে অ্যাকচুয়ালি হয় না, স্বামীবাগের মতো টেম্পলে দুই তিনটা প্রসাদ হল দরকার, প্রসাদের সেকশন অনেকগুলো থাকা দরকার, যে যেরকম প্রসাদে পছন্দ করে সেরকম সেকশনের প্রসাদ পাবে। হ্যাঁ, ডিভাইডেড করে দেওয়া দরকার প্রসাদ সেকশনটা, তাহলে কি হবে, মানে সবাই সুন্দরভাবে পাবে, আরো যত্ন সহকারে সেবাটা সম্পাদন। তো সেই জন্য প্রচুর অর্থ দরকার এগুলো করতে গেলে। তো সেটা আপনারা অনুরোধ জানাই, আপনারা কিছু কিছু করে করবেন। হ্যাঁ, যদি কোথায় দিবেন খুঁজে না পাচ্ছেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি একদম স্লিপ সহ মন্দিরের রেকর্ড সহ আপনাদেরকে এই দানটা মন্দিরে পৌঁছে দেব। হরে কৃষ্ণ। তো এখন প্রসঙ্গ হচ্ছে যে এইখানে বৈষম্য কি করে হতে পারে। বৈষম্য হলো, আপনি ধরুন এসেছেন দূর থেকে, এখন এখানকার কোনো ব্যক্তি আপনাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনার নাম কি, অমুক, কোথা থেকে এসেছেন, অমুক এলাকা। তখন জিজ্ঞেস করলো আপনার গুরুদেবের নাম কি, অমুক। আপনি যখনই গুরুদেবের নাম বললেন, যেহেতু উনার গুরুদেবের শিষ্য আপনি না, উনি আপনাকে সুবিধা বঞ্চিত করবেন। হতে পারে না, প্রভু রুম নেই, আপনাকে প্রসাদের ব্যবস্থাটা করে দিতে পারি, রুম কিন্তু নেই। তার মানে উনি কিন্তু রুম থাকা সত্ত্বেও যদি এটা না বলে থাকে, তাহলে উনি কিন্তু আপনার সাথে গুরুদেবের নামের কারণে আপনাকে সুবিধা বঞ্চিত করেন। আবার দেখা গেল উনার গুরু ভ্রাতা আসলো, তখন কিন্তু আবার রূপ ঠিকই আছে। তাহলে এগুলো বৈষম্য না? তো এই ধরনের বৈষম্য না কোনো মন্দির, না কোনো গৃহস্থ ভক্ত, না কোনো প্রচারক, কারোর এই বৈষম্য করার অধিকার নেই। কারণ এটা ইসকন সোসাইটি রক্ষার্থে, ইসকনের স্বার্থ রক্ষায় কারোর বৈষম্য করার কোনো প্রকার অধিকার নেই। যারা বিশেষ করে অফিসিয়াল দায়িত্বগুলোতে রয়েছে, তাদের বৈষম্যমূলক আচরণ করা একেবারেই অশোভন, এটা যায় না।
তাই এই বৈষম্য থেকে মুক্ত হতে হবে। আবার শিল প্রভুপাদ চেয়েছিলেন যে একটা এমন সুন্দর সোসাইটি হবে, এখানে এসে মানুষ যেন বৈকুণ্ঠের অনুভূতি পায়। শ্রীধাম মায়াপুর অবশ্য প্রভুপাদ গঠন করেছেন, আহ এবং গুরুবর্গগণ আমাদের জিবিসি গণ গঠন করেছেন, খুব সুন্দর। মায়াপুর গেলে একটা শান্তি মিলে। কিন্তু তবুও মায়াপুরে আরেকটা জিনিস একটু ডেভেলপ করা দরকার, সেটা হচ্ছে মানুষের থাকা খাওয়ার ব্যবস্থাটা খুব সুলভ এবং সহজ করা। টাকা নিক, টাকাটা নিতেই পারে, কারণ মেনটেনেন্সের জন্য আমরা উপার্জন করছি কেন? উপার্জন করছি মেনটেনেন্সের জন্য। তো আমরা ভ্রমণ করতে গেছি, অর্থ দিয়ে আমরা ভ্রমণ করব, অর্থ দিয়ে প্রসাদ খাবো, সেটা ফ্যাক্ট না। কিন্তু হোটেল পাওয়া, মন্দিরের হোটেলগুলো পাওয়া, বা এই যে প্রসাদের ব্যবস্থাপনা, এটা একটা জটিলতার ভিতরে আছে। তো এই জায়গাটা আরেকটু কাজ করা দরকার। তবুও তারাও বা কত করবে? সারা পৃথিবীর মানুষ সেখানে আসছে। হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ সেখানে আসছে, তারা কিভাবে করবে? এটা আমি ভেবে দেখি, খুব ভাবি যে কিভাবে তারা করবে। আমরাই তো পারি না। সারা দেশ থেকে ঢাকায় আসে, আমরাই তো পারি না মেনটেন করতে। হ্যাঁ, খুব লজ্জা লাগে। আমরা যখন গ্রামগঞ্জে যাই প্রচারে, যথেষ্ট মানুষ ওয়েলকাম করে, ব্যক্তিগত রুম দেয় থাকবার জন্য। হ্যাঁ, যথেষ্ট সেবা। কিছুক্ষণ পর পর কোনো বাসায় যদি সারাদিন ধরে থাকি, ধরুন সন্ধ্যায় প্রোগ্রাম, কিছুক্ষণ পর পর প্রসাদ দেবে, গরম গরম রান্না করে দেবে, কত আদর কত স্নেহ করে। কিন্তু ওই লোকটাই যদি, ওই বাড়ির লোকে যদি ধরেন ঢাকায় চলে আসলো, এটা সম্ভব? আমি কি তাকে সেই রকম যত্ন নিতে পারবো? আমি দেখা হলে, হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ ভালো আছেন আপনি, কখন আসলেন, চলুন প্রসাদ পাই, হয়তো এক বেলার প্রসাদের ব্যবস্থা করে দিলাম। বা উনি যদি বলেন প্রভু আমি কয়দিন থাকবো, হয়তো 3-4 দিনের প্রসাদের ব্যবস্থা তাকে করে দিলাম। এর থেকে আমি কি করবো? থাকার জায়গা তো লিমিটেড। হ্যাঁ, যদি পুরুষ মানুষ হয় ঠিক আছে, আমাদের সাথেই কোনো মতে থাকে, থেকে যায়, আমরা বলতে পারি। কিন্তু যদি সাথে সহধর্মিণী থাকে, তাহলে তো আর এরকম ব্যবস্থায় থাকা যায় না, তখন তো তাকে আলাদা রুম দিতে হয়। আমাদের স্বামীবাগে এখনকার এখনকার যে বর্তমান পরিস্থিতি, মন্দির ভাঙা ভাঙি, এই কাটাকাটির ভিতরে স্বামীবাগে এখন মাত্র দুইটা না তিনটা রুম আছে, গেস্ট রুম। তিনটা গেস্ট রুমে এই যে এতগুলো মানুষের গেস্ট, এত জায়গা থেকে মানুষ চিকিৎসার জন্য আসে, আমাদের আবার পরিবারের লোকজনও মাঝে মাঝে চলে আসে, কোথায় থাকতে দেই বলুন তো? আমরা পারি না আপ্যায়ন করতে। তবে আশা করা যাচ্ছে ভবনটা রেডি হয়ে গেলেই এই জায়গাটার একটা এই জায়গাটা একটা সুলভ জায়গায় আসবে, এবং এটা একটা ভালো পরিস্থিতি আসবে। তো যাই হোক, কোনো প্রকার বৈষম্য না করে আমাদের ইসকন সোসাইটির কথা ভাবতে হবে, সোসাইটিকে এগোতে হবে। আমার পার্সোনাল অগ্রগতির কোনো এখানে ব্যাপার না। আমার পার্সোনাল অগ্রগতি আহ, আজ আমি করব, কাল নাও করতে পারি। আমার পার্সোনাল অগ্রগতি দিয়ে আমার কোনো লাভ নাই। আমি যদি ইসকনকে এগিয়ে নিয়ে যাই, সোসাইটিকে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমিও এমনিতেই এগোবো। কাউকে ধরেন, যদি আপনার খাল থেকে তুলতে হয়, তাহলে আপনাকে আগে খালের উপরে উঠতে হবে, তাহলে আপনি তাকে তুলতে পারবেন, তাই না? আর যদি কাউকে নামাতে হয়, আগে আপনাকে নিচে নামতে হবে, তারপর আপনি টেনে নামাতে পারবেন, তাই না? তো কোনো বিষয়কে উন্নত করতে গেলে আপনাকে আগে উন্নত হতে হবে, তা না হলে তো আপনি উন্নত করতে পারবেন না। তো সেই জন্য প্রভুপাদ চাইতেন যে আমরা যেন সঙ্গবদ্ধ হই, আমরা যেন কেউ কারোর সাথে বৈষম্য না করি, বিশেষ করে গুরু কেন্দ্রিক বৈষম্য আমরা না করি। এবং আরেকটা বৈষম্য, এটাও আমাদের না করা উচিত না, যেমন আহ এই অনেক সময় এরকম হয়, ধনী গরিব বৈষম্য, এটা করা উচিত না। ভক্ত মানেই ভক্ত, তিনি ধনী হোক আর দরিদ্র হোক। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে ধনীরা কিছু ভালো পরিস্থিতি ক্রিয়েট করে, তারা টাকা দেয়, তারা এই ব্যবস্থাপনাটা, তাদের ব্যাপারটা ওইরকম হয়ে যায় অটোমেটিক। কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে ধনী গরিব সেম হওয়া উচিত, এই ক্ষেত্রে কোনো পার্থক্য হওয়া উচিত না একজন ভক্তকে। হ্যাঁ, যেমন দীক্ষার ক্ষেত্রে, দীক্ষার ক্ষেত্রে যখন মূল্যায়ন করা হবে,
এই জায়গাটাতে ধনী গরিব প্রসঙ্গ নেই, সেম, সবাই সেম। কিন্তু প্রসাদের ক্ষেত্রটাতে ভেরিয়েশন হতে পারে, সেটা আমরা আপত্তি করতে পারি না। এই, এটা লাইন পাইনি, চার্জারটা লাইন পাইনি। প্রসাদের ক্ষেত্রে একটা ভেরিয়েশন আসতে পারে, পার্থক্য আসতে পারে। কারণ ওরা হয়তো অনেক, ওনার বলছে যে এই এই আইটেম লাগবে, আমরা এত টাকা পে করব, সুতরাং আমাদের প্রসাদ এটা লাগবে, আমরা এইটা মেনটেন করব। তখন তাদের প্রসাদটা হয়তো স্পেশাল হতে পারে। হ্যাঁ। আর জেনারেল আমরা যেটা সবাইকে জন্য ফ্রি দিতে পারবো, সবার জন্য যেটা করেছি সেটা সবার জন্য হবে। তো প্রসাদ নিয়ে ভেরিয়েশন হলে সেটা কোনো আপত্তি নেই, কারণ সেটা অর্থের উপর ডিপেন্ড করে, ঠিক না? কিন্তু কিছু কিছু জায়গা সেইগুলোতে ভেরিয়েশন চলবে না, সে সবাই সেম। হ্যাঁ, সবাই এখানে সেম, ভক্ত মাত্রই সেম। শ্রবণ কীর্তনের ক্ষেত্রে অথবা এই যে দীক্ষার ক্ষেত্রে সবাই সেম, সব শিষ্যরাই সেম। তো এইগুলো হচ্ছে বিষয়। তো প্রভুপাদ বলতেন এখানে, প্রভুপাদ ভাগবত থেকে একটা কোটেশন অবতারণা করেছেন, 61 পৃষ্ঠায় আপনারা দেখুন। পরমেশ্বর ভগবান বললেন, হে রাজপুত্রগণ, আমি তোমাদের পারস্পরিক সৌহার্দ্য দর্শন করে অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমরা সকলেই এক বৃত্তি ভগবত সেবায় নিযুক্ত। তোমাদের পারস্পরিক সৌহার্দ্য দেখে আমি এতই প্রসন্ন হয়েছি যে তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা না করে পারছি না। এখন তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। হে ভক্তগণ, এটা হচ্ছে মহারাজ প্রাচীন বহিষ্যতের পুত্রগণ, তারা 10 জন ছিলেন। তাদের নাম ছিল প্রচেতা। এরা জলের নিচে তপস্যা করতে গিয়েছিলেন। প্রথমে তাদের শিবের সাক্ষাৎ হয়, শিব তাদেরকে মন্ত্র প্রদান করেন। এইভাবে তারা রুদ্র সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়। এবং পরবর্তীকালে তারা যখন তপস্যায় ব্রতী হলেন, তখন ভগবান আবির্ভূত হলেন। ভগবান আবির্ভূত হয়ে বললেন, হে রাজপুত্রগণ, আমি তোমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। কেন? তপস্যা দেখে নয়, তোমাদের তপস্যার কারণে আমি প্রসন্ন হইনি, আমি প্রসন্ন হয়েছি তোমাদের ঐক্যতা দেখে। তোমরা 10 ভাই, 10 ভাইয়ের একই উদ্দেশ্য, 10 ভাই একসাথে তপস্যা করছো। তোমাদের যে একে অপরের প্রতি যে ভ্রাতৃত্ব বোধ, সেই বোধের কারণে আমি প্রসন্ন হয়েছি তোমাদের প্রতি। তা এই কথাটার থেকে আমরা কি শিখতে পারি? যদি আমরা ইসকন সোসাইটিকে মানে এক করবার জন্য সবাই মিলে মিশে থাকি, সবাই মিলে আমরা একটা ঐক্য গঠন করি, তাহলে কিন্তু ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবেন। ভগবান কৃপা করবেন আমাদের। তারপরে প্রভুপাদ বলছেন যে সত্যি কি তোমরা আমাকে ভালোবাসো? তাহলে তার প্রমাণ দাও। এই যে এখানে আসুন, 61 পৃষ্ঠায় আমি পড়ছি, এই যেটা প্যারাগ্রাফ বললাম তার পরেরটাই। শিল প্রভুপাদ বললেন, আমার প্রতি তোমাদের ভালোবাসার প্রমাণ আমি তখনই পাবো যখন দেখব যে আমি চলে যাবার পরেও তোমরা পরস্পর সহযোগিতা করে এই 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 সংস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। যখন তোমরা তোমরা আমাকে সত্যি ভালোবাসো কিনা, তোমরা কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমরা বলবো হ্যাঁ আমরা বাসি। হ্যাঁ, যদি বাসো তাহলে তার প্রমাণ দাও। কি প্রমাণ? প্রমাণ হচ্ছে আমি দেখব আমি চলে যাবার পর তোমরা কি করো। যদি আমি চলে যাবার পর একত্রিত হয়ে তোমরা কৃষ্ণ ভাবনামৃত প্রচার করো, তাহলে বুঝবো যে তোমরা আমাকে ভালোবাসো। আর যদি তোমরা ঐক্য বিঘ্নিত করো, তাহলে বুঝবো যে তোমরা আমাকে সত্যিকারে ভালোবাসো না। যদি ভক্তবৃন্দ, আমরা প্রভুপাদকে ভালোবাসতে চাই, আমরা ইসকন সংস্থাকে ঐক্য গঠন করে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে চাই, যাতে অগণিত মানুষ এর আশ্রয় নিয়ে তার মানব জীবনকে ধন্য করতে পারে, সে যাতে ভগবানের কাছে ফিরে যেতে পারে। এই জন্য আমাদের ঐক্য গঠন করতেই হবে, এর কোনো বিকল্প নেই। তো এই ঐক্যতার কথা বলার মাধ্যমেই আমরা আমাদের এই ক্লাস শেষ করব। ঐক্যতা প্রসঙ্গে আরেকটা কথা বলি, একতাই বল বিভেদে পতন।
যদি আমরা এক না হই, বিভেদ তৈরি করি, তার পতন হবে। হ্যাঁ, তো যখন একটা পাটকাঠি থাকে তখন সহজেই ভাঙা যায়, কিন্তু 10টা পাটকাঠি একসাথে থাকলে কিন্তু সেটা সহজে ভাঙা যায় না। ঠিক সেরকম, যদি আমরা নিজেদের ভিতরে ঐক্য বিঘ্নিত করি, তাহলে মানুষ এসে এই সোসাইটিকে আরো ভেঙে দেওয়ার চেষ্টা করবে। মায়া তো চেষ্টা করছেই। তারপরে যদি আমরা ঐক্য থাকি, তাহলে কেউ এসে এই সোসাইটির কোনো ক্ষতি সাধন করতে পারবে না। সেই জন্য আমাদের ঐক্যতা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এই ইসকনের দীক্ষা নিতে আপনি চলেছেন, ইসকনকে ঐক্য করে কৃষ্ণ ভাবনামৃত প্রচারে যোগদান করেন। তাহলে আপনার মানব জীবন সফল হবে, আপনার কারণে আর অসংখ্য মানুষ কৃষ্ণ ভাবনামৃতের ছায়া পাবে। এই প্রত্যাশা রেখে এখানে আমাদের ক্লাসের আলোচনা, যে পার্টিকুলার যেগুলো টপিকস, সেগুলো শেষ করছি। এখন আমরা একটু কোর্সটা পুনরালোচনা করব, অর্থাৎ আমরা কি কি বিষয়ে আলোচনা করেছি সেগুলো একটু আমরা রিভাইজ করব। তারপর দীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে দু চার কথা বলে আমি ক্লাস শেষ করব। এখানে আরেকটা বিষয় আপনাদের পড়া উচিত, সেটা হচ্ছে সমন্বয়, কর্তৃপক্ষের সমন্বয় ধারা। হ্যাঁ, কর্তৃপক্ষের সমন্বয়, ইসকন কর্তৃপক্ষ ধারায় সমন্বয় সাধন, এটা 75 পৃষ্ঠায় দেওয়া আছে। এটার এইখান থেকে একটা প্রশ্ন আসবে আপনার হরিনাম দীক্ষার ভিতরে। হরিনাম দীক্ষা যখন আপনি পরীক্ষা দিবেন, ওখানে একটা প্রশ্ন আসবে, ইসকন কর্তৃপক্ষ ধারায় সমন্বয় সাধন বিষয়টি কি আপনি পড়েছেন, নিবন্ধনটি পড়েছেন? পড়লে আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে বা কেন গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা লিখতে হবে আপনাকে। তার মানে এটা আপনাকে খুব রিডিং পড়তে হবে। যারা পড়তে পারেন না, অন্যরা পড়বে, আপনি শুনবেন। এইভাবে আপনারা এই ইসকন কর্তৃপক্ষ ধারার সমন্বয় সাধন এটা পড়বেন। তো আমরা মুখ্যত যে বিষয়গুলো আলোচনা করেছি, আমরা প্রথমে ওয়েলকাম জানিয়েছি, আপনাদেরকে স্বাগতম জানিয়েছি। এই কোর্সের উদ্দেশ্য লক্ষ্যগুলো পরিষ্কার করে আলোচনা করেছি। তারপর আমরা গুরু তত্ত্ব প্রসঙ্গ আলোচনা করেছি। তারপরে আমরা গুরু পরম্পরা কেন গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করেছি। সেই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা ঋত্বিক মতবাদকে খণ্ডন করেছি। শিল প্রভুপাদ যে ইসকন প্রতিষ্ঠাতা আচার্য, তার কি কি ভূমিকা, সে বিষয়গুলো আমরা আলোচনা করেছি। ইসকন গুরুবর্গ, অর্থাৎ আমরা সকলে কারো না কারো তত্ত্বাবধানে আছি, সেই প্রসঙ্গটি আলোচনা করেছি। গুরু পদাশ্রয়, কিভাবে আমাদেরকে প্রভুপাদের পদাশ্রিত হতে হবে, প্রভুপাদের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে, এবং তিনজনের আশ্রয়ে আমাদেরকে থাকতে হবে, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এবং প্রভুপাদ। তিনটা আশ্রয়ে আমাদেরকে থাকতে হবে, সেই বিষয়টি আলোচনা করেছি। তারপর গুরু নির্বাচন, যথার্থ কারণে কিভাবে গুরু নির্বাচন করবেন, গুরু নির্বাচনের কিছু অযথার্থ কারণ আমরা ডিসকাস করেছি, সেই যেভাবে আমাদের গুরু নির্বাচন করা উচিত নয়। তারপরে দীক্ষাকালীন প্রতিজ্ঞা পালনের গুরুত্ব বা পালনটা আমরা আরো কিভাবে জোরদার ভাবে করতে পারি, আমরা ইতিমধ্যেই করছি। ইতিমধ্যেই আমরা 4টা নিয়ম পালন করছি, কিন্তু আরো জোরদার কিভাবে করতে পারি সেই প্রসঙ্গটা আলোচনা করেছি। এবং প্রভুপাদ একবার বলছেন যে একবার দুইবার ত্রুটি হলে কৃষ্ণ হয়তো ক্ষমা করবেন, কিন্তু যদি আপনি ধরে নেন যে আমি বারবার ত্রুটি করব, বারবার ক্ষমা চাইবো, তাহলে কিন্তু কৃষ্ণ ক্ষমা করবেন না। সে ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। তো 4টা প্রতিজ্ঞা পালনে আমাদের খুব সচেষ্ট হতে হবে। হ্যাঁ, আহ, খুবই এটাকে গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে। তারপরে গুরু পূজার গুরুত্ব আলোচনা করেছি, গুরু সেবার গুরুত্ব আলোচিত হয়েছে। তারপরে গুরুদেবের সেবা 2 প্রকার, বপু এবং বাণী সেবার গুরুত্ব আলোচনা করা হলো। গুরু ত্যাগ প্রসঙ্গ আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করলাম নিজের গুরুকে কিভাবে উপস্থাপন করা উচিত, কিভাবে উচিত নয়। তারপরে আমরা আলোচনা করেছি ইসকনের আভ্যন্তরীণ সম্পর্ক, আমরা সকলে পরস্পরে এক এবং সকলে আমরা গুরু ভ্রাতা, এইভাবে আমরা সবাই এক, সেই প্রসঙ্গটি আলোচনা করে ঐক্যতার আহ্বান জানিয়ে আমরা এই ক্লাসটি এখানে শেষ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওকে, এখন আমরা একটু দীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে আলোচনা করি।
তো দীক্ষার প্রস্তুতি বলতে এখানে 3 প্রকার প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হয় দীক্ষার জন্য। একটা হচ্ছে যোগ্যতা, আরেকটা হচ্ছে সাধনা, আরেকটা হচ্ছে স্বাধ্যায়। তো যোগ্যতার ভিতরে কি কি আছে? যেমন আপনি 1 বছর ধরে, কমপক্ষে 1 বছর ধরে 4টা নিয়ম পালন করছেন, 16 মালা জপ করছেন, কেবলমাত্র কৃষ্ণ প্রসাদই গ্রহণ করছেন। যদি আপনি এই 3টি কার্য যথাযথরূপে 1 বছর ধরে পালন করছেন, বিঘ্নিত হচ্ছে না, তাহলে এইটা আপনার দীক্ষা গ্রহণের যোগ্যতা। তাহলে আপনি দীক্ষায় গ্রহণ করবার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। ওকে, আবার বলছি, কারণ এগুলো আপনি লিখে রাখবেন। কমপক্ষে 1 বছর ধরে 4টা নিয়ম পালন, 1 বছর ধরে 16 মালা জপ, 1 বছর ধরে কেবলমাত্র কৃষ্ণ প্রসাদ আস্বাদন। ওকে, এটা যোগ্যতা গেল। এরপরে হচ্ছে সাধন, অর্থাৎ কিভাবে আপনি ভক্তি চর্চা করেন। তো ভক্তি চর্চার জন্য যে জিনিসগুলো দরকার, একদম খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই তিলকের মন্ত্র, আচমন মন্ত্র, মানে নিজেকে তো পবিত্র করতে হবে। তারপরে গুরু প্রণাম মন্ত্র, শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র, চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্র, ভোগ নিবেদনের পদ্ধতি, তারপরে দশবিধ নাম অপরাধ, তারপরে গুরু পূজার গুরু বন্দনা কীর্তনটা, গুরু পূজা কীর্তন বা গুরু বন্দনা কীর্তন, তারপরে গুরবাষ্টকম বা মঙ্গলারতি কীর্তন, মঙ্গলারতিতে নিয়মিত যোগদান করা। হুম, এই সব হচ্ছে আপনার সাধন। এই কয়টা জিনিস আপনার মুখস্থ রাখতেই হবে। যদি আপনার এই কয়টা জিনিস মুখস্থ হয়, তার মানে আপনার সাধনা ঠিক আছে, আপনি প্রতিদিন এগুলো করেন। আর বলতে গিয়ে যদি তিলকের মন্ত্র একটা না পারেন, তখনই কিন্তু প্রশ্ন এসে যায়, সংশয় এসে যায়, ইনি কি প্রতিদিন তিলক করেন? যদি প্রতিদিন তিলক করেন, তাহলে তো তার এইটা ভুল হবার কথা না। মানে এটা আপনাকে সেটাই যাচাই করা হবে যেটা আপনার প্রতিদিন করতে হবে, কমপক্ষে 2 বার করে। সাধন গেল। এরপরে হচ্ছে নলেজ বা স্বাধ্যায়। স্বাধ্যায়ের ক্ষেত্রে কম্পালসারি করা হয়েছে কি কি? ভগবত গীতাটা 2 বার পড়তে হবে, শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধটা 1 বার পড়তে হবে। কম্পালসারি, এটা না হলে আপনার দীক্ষা হবে না। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু পড়তে হবে। ভক্তি রসামৃত সিন্ধু, চৈতন্য মহাপ্রভুর জীবনী ও শিক্ষা, শিল প্রভুপাদের জীবনী। এই গ্রন্থ কয়টা আপনার অবশ্যই পড়তে হবে। এগুলো পড়েই আপনি পরীক্ষা দিতে আসবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে যারা লেখাপড়া জানে না, তাদের জন্য এই গ্রন্থগুলি শ্রবণ করলেই হবে। তাদের জন্য এই অংশটা বেশি ধরা হবে না, বা এটা যেহেতু লেখাপড়া জানে না, তার আর কি করার আছে, তাদের জন্য ধরা হবে মূলত এই আগের 2টো পয়েন্ট। এইভাবে 3টা পয়েন্টে আপনি যদি দেখেন যে নিজের যোগ্যতাটা ওকে হয়েছে, তাহলে আপনি দীক্ষার পরীক্ষা দিতে পারেন। পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে আপনি সিরিয়াল নিয়ে রাখবেন, যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা দেবেন। কারণ হচ্ছে যত দেরিতে আপনি পরীক্ষা দিবেন, তত আপনার সিরিয়ালটা পিছনে থাকবে। যত সিরিয়াল পিছনে থাকবে, গুরু মহারাজ আসলে দীক্ষা অনুষ্ঠান হলে আপনি পাবেন না, কারণ সিরিয়াল অনুসারে দীক্ষাটা হয়। ধরেন গুরু মহারাজ দীক্ষা দিবেন 2000 জন, আপনি আছেন 3000-এর সিরিয়ালে বা 2500 সিরিয়ালে, তাহলে আপনি যোগ্য হওয়া সত্ত্বেও পাবেন না, কারণ আপনার সিরিয়ালটা পরে। উনি যেহেতু 2000 জনের বেশি দিবে না, তো এখানে কার কি করার আছে? কারোর কিছু করার। তখন দেখা যাচ্ছে এরা হাত ধরবেন, ও পা ধরবেন, ওই কান্নাকাটি করবেন, কোনো দরকার নেই। সিরিয়াল আপনি আগে নেন, আগেই সব রেডি করে রাখেন, তাহলে আপনার দীক্ষাটা হয়ে যাবে। তো এই জিনিসগুলো যদি আপনাদের প্রস্তুতি কমপ্লিট থাকে, তাহলে আপনারা অবশ্যই আগে পরীক্ষা দিবেন। নিকটস্থ যে কোনো মন্দিরে পরীক্ষা দিতে পারেন, সেন্টারে, অথবা যারা ঢাকা জোনের ভিতরে আছেন, যেমন ঢাকা ময়মনসিংহ জোন, আহ ঢাকা
মানে ঢাকা জোন বলতে বোঝাচ্ছি ঢাকা বিভাগ আর ময়মনসিংহ বিভাগ, তাদের অফিস হচ্ছে ঢাকায়। আর অন্য বিভাগের যারা রয়েছেন তারা অন্য অন্য বিভাগে তাদের আলাদা আলাদা অফিস আছে। যেমন খুলনা আলাদা অফিস আছে, বরিশাল আলাদা অফিস আছে, চট্টগ্রাম আলাদা অফিস আছে। তারপরে আপনার আহ এইদিকে সিলেট আলাদা অফিস আছে, এদিকে উত্তরবঙ্গে রাজশাহী, রংপুর আলাদা আলাদা ডিভিশন অনুযায়ী আপনারা এগুলো করবেন, স্থানীয়ভাবে করবেন। তো আপনাদের সাহায্যের জন্য যেই দীক্ষার প্রস্তুতি প্রসঙ্গটা আমি আলোচনা করলাম, সেটা ধরুন ওই আপনার সেটা কি করতে হবে সেটা একটু, সেটার একটা তালিকা আমি গ্রুপে দিয়ে দিতে বলবো ইয়েকে, বরদাতাকে। তো যারা এই তালিকাটা আপনারা মোবাইলে ডাউনলোড করে রাখবেন, মাঝে মাঝে নিজে নিজে দেখবেন, যদি প্রস্তুতি ওকে হয় আপনি নিকটস্থ মন্দিরে পরীক্ষা দিয়ে আগে থেকেই রেডি করে রাখবেন, সিরিয়াল দিয়ে রাখবেন। আর পরীক্ষা দিলে বুঝতে পারবেন কি কমতি আছে, তখন সেটাকে আবার ইমপ্রুভ করবেন, করে আবার এগেন পরীক্ষা দিবেন। এইভাবে দেখা যাচ্ছে নিজেকে সম্পূর্ণরূপে পিউরিফাই করতে হবে। কখনো এই প্রশ্ন করবেন না গুরুদেব কবে আসবে তখন পরীক্ষা দেবে, নো, এই প্রশ্নটাই করবেন না গুরুদেব কখন আসবে, তো সেটা আপনি জানতে পারবেন, সেটা সবাই জানতে পারবে, আমি একা জানতে পারবো না শুধু। যেদিন গুরুদেব আসতে পারবে সেই মেসেজটা সাথে সাথে সকল শিষ্যদেরকে দেওয়া হবে। এই প্রশ্ন কাউকে করবেন না গুরুদেব কবে আসবে, আপনি প্রস্তুতি ওকে রাখুন, গুরুদেব আসলেই যাতে আপনি দীক্ষা নিতে পারেন। বহু লোক প্রশ্ন করে গুরুদেব কবে আসবে, কেন? কারণ গুরুদেব আসলে আমি পরীক্ষা দেব। আরে গুরুদেব আসলে যদি আপনি পরীক্ষা দেন, তখন যদি দেখা যায় পরীক্ষা দিতে এসে দেখা গেল আপনার ভক্তি রসামৃত সিন্ধুটা পড়া নেই, তাহলে কি আপনি তখন পরীক্ষা দিলে দীক্ষা নিতে পারবেন? পারবেন না। কিন্তু যদি এখন আপনি পরীক্ষা দেন, তাহলে আপনাকে কিন্তু আমরা বলে দিলাম যে আপনার ভক্তি রসামৃত সিন্ধুটা পড়া নাই, 1 মাসের ভিতরে ভক্তি রসামৃত সিন্ধুটা পড়েন। এরপরে আপনি ভক্তি রসামৃত সিন্ধু পরে আবার রিপোর্ট করলেন, তখন আপনি ওকে হয়ে থাকলেন। গুরুদেব আসলে আর পরীক্ষা দেওয়ার তেমন দরকার নাই, শুধু ভাই ভাই অ্যাটেন্ড করে আপনার পরীক্ষা দীক্ষা হয়ে গেল। তো গুরুদেব আসা অবধি অপেক্ষায় থাকলে বহু মানুষ দীক্ষা থেকে বাদ পড়েছে। সেই জন্য এই প্রশ্ন করার দরকার নেই কবে আসবে তারপরে দীক্ষার জন্য প্রস্তুতি নিব না। আসুক না আসুক আমি আমার প্রস্তুতি কমপ্লিট করে রাখবো, যখন গুরুদেব দীক্ষা দিবে তখনই হবে। আমার প্রস্তুতিতে যেন কোনো কমতি না থাকে, এই ব্যাপারটাকে খুব গুরুত্বের সাথে নেবেন। তো এই সব আমার বলবার ছিল, এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করবেন। অনিমা সরকার মাতাজি, বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। মানে আমি তো একটু একটু পড়তে জানি, হালকা, অল্প অল্প, অতটা মনে থাকে না, আবার অতটা বানানো ভুল হয়। এখন যে কি কি বই পড়তে হবে? এই মাত্রই তো বললাম কি কি বই পড়তে হবে, পরিষ্কার করে তো বলেছি। এখন ওইটা একটা লিস্ট আপনার মোবাইলে দিয়ে দেওয়া হবে, যেটা আমি বলেছি সেখান থেকে একটু দেখে নেবেন কি কি বই পড়তে হবে। হ্যাঁ, বিপ্লব প্রভু, বলুন। হরে কৃষ্ণ প্রভু। আহ আমরা জানি প্রভু মায়াদেবী হচ্ছে ভগবানের একজন ভক্ত, খুবই অন্তরঙ্গ ভক্ত ভগবানের। তো আমরা যারা ভক্ত হতে চাচ্ছি, উনিও একজন ভক্ত যদি হয়, আমরাও ভক্ত হতে চাচ্ছি। তো সাধারণভাবে উনি আমাদেরকে হেল্প করবে, কিন্তু আমরা দেখতে পাই যে মায়াদেবীর একটা প্রকট থাকে, উনি মায়ার একটা বিস্তার থাকে, যার কারণে আমরা ভক্তিটা ভুলে যাই। এরকমটা কেন হয় প্রভু? তো এটা মায়ার দোষ নাকি? উহ, কিসের বলতো, দোষ প্রভু, এটাই জানতে চাচ্ছি। এটা আমার দোষ? হ্যাঁ, আমার দোষ? মায়াকে ভগবান সেবা দিয়েছে পরীক্ষিত, পরীক্ষা করবার জন্য। তো পরীক্ষা উনি করছেন, এখন আপনি যদি পরীক্ষায় ফেল করেন এটার জন্য কি পরীক্ষক দায়ী? উনি তো কড়াকড়ি করবেনই পরীক্ষার হলে, যিনি পরীক্ষক আছেন তিনি পরীক্ষার হলে খুব কড়া ভাবে পরীক্ষা নিবে, এটাই স্বাভাবিক, ঠিক না?
এটা তো ওনার দোষ প্রভু। না, উনি তো সরকার কর্তৃক নিযুক্ত হয়েছেন পরীক্ষা নেবার জন্য। কিন্তু হ্যাঁ প্রভু। আপনি যদি পরীক্ষায় ফেল করেন, সেটার জন্য তো আপনি দায়ী, সেটার জন্য তো সেই পরীক্ষক দায়ী না, তাই না? হ্যাঁ প্রভু। তো মায়া দেবী আমাদেরকে পরীক্ষা নেন যে আমরা সত্যিকারের কৃষ্ণ ভক্ত কিনা, সত্যিকারে আমাদের ভগবানের প্রতি আগ্রহ আছে কিনা। সেজন্য তিনি কঠোরভাবে আমাদের পরীক্ষা নেন। এখন পরীক্ষা যদি ফেল করি, তার মানে আমার প্রস্তুতির অভাব, এটা মায়া দেবীর কোনো দোষ না তো। এইবার যদি আমি খুব ভালো প্রস্তুতি নিই, তখন মায়া কিন্তু আমাদেরকে কৃপা করে। মায়ার কৃপা বোঝা কঠিন আছে। মায়া দেবী সবচেয়ে করুণাময়ী তিনি, তাকে আমরা মাতা বলি। জিয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। তিনি সকলের মাতা, তো তিনি দুর্গা দেবী, কামাখ্যা দেবী, কাত্যায়নী। তিনি দুর্গা দেবী মানে তিনি হচ্ছেন মাতা। তো মা মানে তিনি কৃপা করেন, কিন্তু কৃপাটা দুই ভাবে করেন। যারা একেবারে কৃষ্ণ ভক্ত ঐকান্তিক, বুঝতে পারলেন, তাদেরকে তিনি, ঠিক আছে, তুমি কৃষ্ণ ভাবনায় ভাবিত হও, তোমাকে আমি আশীর্বাদ করলাম। কিন্তু যদি অহংকার দেখে, তাহলে আবার সমান করার জন্য, ঠিক করার জন্য কিছু ব্যবস্থা উনি করবেন, মায়াদেবী। আর যারা কৃষ্ণ ভজন করে না, কৃষ্ণ ভাবনা বিমুখ, তাদেরকে মায়াদেবী কি করেন? প্রলুব্ধ করেন, এটা দেব সেটা দেব। আর প্রলুব্ধ করে ডেকে নিয়ে গিয়ে এমন আচার দেন, এমন আচার দেন, যাতে ওই আছাড় খেয়ে বুঝতে পারে, হায় আমার তো কৃষ্ণ ভজন করা উচিত। যেমন সুন্দরী নারী আপনাকে প্রলোভন দিবে, এই দেখ এটাকে বিয়ে কর, খুব সুখ হবে, ঠিক আছে। এটা হচ্ছে মায়ার প্রলোভন। বিয়ে করলেন, এমন কষ্ট দিবে তার দ্বারাই যে সেই কষ্ট ভুলবেন না, ঠিক আছে। যেটাতে আসক্ত হবেন সেটা দিয়ে আপনাকে কষ্ট দিবে। মোবাইলে আসক্ত হবেন, মোবাইল দিয়ে কষ্ট দিবে। যার প্রতি আসক্ত হবেন, ওইটাই কষ্ট, ওইটা দিয়ে কষ্ট দিবে। এটা হচ্ছে মায়ার এক প্রকার কৃষ্ণ ভাবনা, মানুষকে কৃষ্ণ ভাবনার পথে আনার উপায়। তা আপনি যদি নকল করেন, আপনাকে এক্সপেল করবে না? করবে তো, স্বাভাবিক। তো সেই জন্য মায়া কোনো সমস্যা না, সমস্যা আমি, আমার প্রস্তুতি, আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য, এটা হচ্ছে বিষয়। আমরা অনেক সময় ভুল করি, কিন্তু ভুলটা কি? দোষটা করি আমি, দোষ দিই মায়ার। আমি পাপ কর্ম করলাম, প্রভু কি বলবেন? এই যে মায়া এত শক্তিশালী, মানে দোষটা যেন মায়ার, আমার কোনো দোষ নাই তো। কিন্তু এটা ভুল কথা, দোষ আমার, মায়ার কোনো দোষ নেই। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। সুমতি রানী, সুমতি রানী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু কতদিনের মধ্যে পরীক্ষাটা দিতে হবে? পরীক্ষা দিতে হবে কতদিনের মধ্যে, এটা বরদাতা প্রভু ঘোষণা দেবে একটু পরেই। পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য সে কথা বলবে আমার ক্লাস শেষ হলেই। আহ সুতরাং এই প্রশ্নটার অ্যান্সার আমি দিচ্ছি না। ওকে। তা এখন, এখন হচ্ছে আমার নাম্বারটা আপনারা লিখতে পারেন, যারা মন্দিরের জন্য কিছু ডোনেশন করতে চান। তো মন্দিরের ডোনেশনের কিছু অপশন আছে। 1 স্কোয়ার ফিটের জন্য 10,000 টাকা, এটা সর্বনিম্ন দেওয়া আছে। 1 স্কোয়ার ফিটের জন্য 10,000 টাকা যদি আপনারা দেন, তাহলে আপনাদের নাম সব স্কোয়ার ফিটের ওইখানে নথিভুক্ত থাকবে। হুম। আর যারা আহ, এমনি স্কোয়ার ফিট না, এমনি কিছু কিছু ডোনেশন করতে চান, তো সেটা আমরা জাস্ট একটা ফর্ম করে আপনাদেরকে দিতে পারবো। কিন্তু সেটার জন্য হচ্ছে যে ওই যে স্কোয়ার ফিটের যে নামটা থাকে, ওই নামের তালিকাটা হয়তো থাকবে না, কিন্তু ডোনেশনটা সেবায় লাগবে। তো সেই জন্য হচ্ছে আপনারা আমার নাম্বারটা লিখতে পারেন, যদি কেউ ডোনেশন করতে চান, কেবলমাত্র আমার নাম্বারেই সেই জন্য যোগাযোগ করবে ডোনেশনের ব্যাপারে। আহ, লিখুন, আপনারা লিখে রাখুন আপনাদের খাতায়। আহ, এছাড়াও যে কোনো প্রয়োজনে তো কথা বলতেই পারবেন। 01749 825 745। আবার বলছি, 01749
825 745 01749825745, এটা হোয়াটসঅ্যাপ আছে। সবসময় হুট করে ফোন দিলে হয়তো আমাকে নাও পেতে পারেন, কেন কি অসুবিধাটা হচ্ছে এই যে আমি 2 ঘন্টা ধরে লেকচার দিচ্ছি, এই সময় কিন্তু আমাকে কেউ ফোন দিলে পাবে না। তো এরকম বহু লেকচার যেহেতু আমাকে দিতে হয়, তাই ফোন দিলে লোকে আমাকে সবসময় হয়তো পায় না। তো যারা টেক্সট করতে চান, হোয়াটসঅ্যাপ কানেক্ট করে, নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে আপনারা আমাকে এসএমএস দিয়ে রাখতে পারেন, আমি আমার সময় অনুসারে আপনাকে রিপ্লাই দিতে পারি। এমনকি কোনো প্রশ্ন বা কোনো কিছু যদি থাকে সেটার জন্য। আর যারা ডোনেশন করতে চান তারাও করতে পারবে। তো এইবার আমি সকলের কল্যাণ কামনা করে, সকলে আপনারা ভগবত ভক্তি লাভ করুন এই প্রার্থনা রেখে, আপনাদের সকলের চরণে আবারও সশ্রদ্ধ দণ্ডবোধ প্রণতি জানিয়ে আপনাদের আশীর্বাদ কামনা করে আহ এখানেই আমি ক্লাস শেষ করছি। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। সমবেত ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ। সকলকে প্রণাম। বৈষ্ণব প্রণাম। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আহ যিনি আমাদের সকলেরই শিক্ষাগুরু, যিনি আমাদেরকে ইসকন শিষ্য প্রশিক্ষণ করছে, সমস্ত ক্লাসগুলো আহ খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। তো ওনার সেই সুন্দর উপস্থাপনা এবং পরিমার্জিত ক্লাসের জন্য আমরা সবাই অনেক কৃতজ্ঞ। যদিও উনি অনেক ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততার মাঝেও প্রত্যেকটা ক্লাস আমরা পেয়েছি, এর জন্য আসলে অনেক ধন্য আমরা। তো আসলে প্রতিটা যে আপনার যে প্রত্যেকটা গ্রুপ হয়ে থাকে বা প্রত্যেকটা এক একটা বেস হয়ে থাকে, সেই বেসে সবগুলা ক্লাস আসলে পাওয়া যায় না। তো জন্য আমরা অনেক বেশি সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী যে প্রভু শ্রীমুখ থেকে প্রতিটা ক্লাসে আমরা সরাসরি তার শ্রীমুখ থেকে শ্রবণ করতে পারছি। এই জন্য প্রভুর জন্য আমরা একবার সবাই 3বার হরিধ্বনি বলে প্রভুর জন্য প্রার্থনা করবো যেন ওনার সুন্দর স্বাস্থ্য এবং সর্বদা নিরোগ থাকে এবং যেন ভগবত ভক্তির প্রচারে ভাবে সবসময় নিয়োজিত থাকতে পারেন। হরি বল, হরি বল, হরি বল। তো আমাদের উম, পরীক্ষার বিষয় হচ্ছে যে, যেহেতু আজকে আমাদের ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্সের সমাপনী ক্লাস, আজকে শেষ ক্লাস। তো আহ, আপনারা সবাই এই 5 দিন ব্যাপী যে আমাদের সাথে ছিলেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের পরীক্ষার ডেট রাখছে হচ্ছে আগামীকাল, অর্থাৎ আগামীকাল সন্ধ্যা 7টায়। যেহেতু ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্সে আলোচিত যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো পরীক্ষায় আসবে, তো সেই বিষয়গুলো প্রভু খুব সুন্দরভাবে আপনাদের সামনে আলোচনা করেছেন। তো এই বিষয়গুলো যদি আপনারা খুব সুন্দরভাবে শ্রবণ করে থাকেন, তাহলে খুব একটা বেশি আপনাদের গ্রন্থ অধ্যয়ন করার আবশ্যকতা পড়বে না। তবুও যেহেতু সবার কাছে পিডিএফ ফাইল বা গ্রন্থ আছে, আপনারা খুব সুন্দর প্রিপারেশন নেবেন এবং সেই প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবেন। তো আমাদের পরীক্ষার ডেট করা হয়েছে আগামীকাল সন্ধ্যা 7টায়। পরীক্ষাতে ঠিক আপনাদের টাইম থাকবে 1.5 ঘন্টা। প্রশ্ন 5টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 5টা বড় প্রশ্ন থাকবে।
পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নের মান থাকবে 5 8 40, এক একটাতে 8 করে, এবং 5টা বড় প্রশ্নতে মার্ক থাকবে, একটাতে 12 মার্ক করে। 5 × 60, টোটাল 100 মার্কের পরীক্ষা আপনাদের হবে। ঠিক 1.5 ঘন্টার সময়ের ভিতরে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। আমি যখন 7টা থেকে পরীক্ষা শুরু হবে, আমি 7টার 5 মিনিট আগে আপনাদেরকে গ্রুপে গ্রুপে আমি প্রশ্ন দিয়ে দেবো, একটা পিডিএফ ফাইল, একটা ফটো। ওটা আপনারা ঠিক গ্রুপ থেকে 7টার 5 মিনিট আগে দেওয়ার সাথে সাথে ওটাকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে খুব ভালোভাবে দেখে নেবেন, তারপরে পরীক্ষা দেওয়া শুরু করবেন 7টা থেকে ঠিক 8টা 30 পর্যন্ত রাতে আপনারা পরীক্ষা দেবেন। 8টা 30-এর পরে আপনাদের 10 মিনিট সময় দেওয়া হবে। আমাদের যে পরীক্ষার যে পেপার গুলো, সেই পেপার গুলো সুন্দর করে ছবি তুলে কোশ্চেনের নিচে, আপনারা সবাই খেয়াল করবেন, কোশ্চেনের নিচে একটা নাম্বার দেওয়া থাকবে। ওই নাম্বারটা আপনাদের ফোনে সেভ করবেন, বা যদি সেভ করা থাকে তাহলে তো পাঠিয়ে দিবেন। সবাই চেক করবেন, ওই সুন্দর করে দেখবেন, পুরো কোশ্চেনটা আপনারা ভালো করে পড়বেন। ওখানে কোশ্চেনের লাস্টে যে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনারা সুন্দর করে ছবি তুলে, এবং অবশ্যই প্রত্যেকটা পেজে আপনারা পেজ নাম্বার দিবেন। কারণ যেহেতু অনলাইন খাতা, ছবি যেহেতু যদি আমরা ছবি তুলে পাঠাই, সেই ছবিগুলো সিরিয়াল ওয়াইজ থাকে না। না থাকার কারণে এক প্রশ্নের অ্যান্সার অন্য প্রশ্নে, বা পেজগুলো উলট পালট হয়ে আসে আমার কাছে, বা ওই নাম্বারে আসবে। তো তাতে যিনি খাতা দেখবেন, ওনার একটু বিড়ম্বনা হবে। সেই জন্য আপনারা যদি পেজ নাম্বার দেন, তাহলে একের পরে যদি 3 নাম্বার থাকে, তাহলে 2 নাম্বার পেজটা খুঁজে খাতাটা দেখা যাবে, তারপর আবার 3 নাম্বার দেখা যাবে। এই জন্য আপনারা সবাই অবশ্যই পেজ নাম্বার দিবেন পেপারে। আর খুব সুন্দর করে ছবি তুলবেন, দেখবেন ঘোলাটে না হয়। যেহেতু অনলাইন, একটু ক্যামেরা নড়ে গেলে ঘোলা হয়ে যাবে। প্রথমে খুব সুন্দর করে ছবি তুলবেন, এবং প্রত্যেকের ভোটার আইডি কার্ড পাঠাবেন। ভোটার আইডি, এনআইডি কার্ডের ছবি তুলে ওই কোশ্চেন পেপারের সাথে পাঠিয়ে দেবেন। যখন আপনারা কোশ্চেন পেপার পাঠাবেন, পরীক্ষা দেওয়ার পরে লিখিত পেপারটা পাঠাবেন, তখন আপনারা সেই সাথে সাথে আপনার ভোটার আইডি কার্ডের একটা ছবি তুলে ওখানে পাঠিয়ে দেবেন। কারণ আপনার যে যে নামটা হবে, সেটা হবে এনআইডি কার্ডের নাম অনুযায়ী, না হলে আবার সমস্যা। এই জন্য আপনারা সবাই এনআইডি কার্ডের ফটো সাথে সাথে তুলে দেবেন। মৌখিক পরীক্ষা, যারা লেখাপড়া জানেন না বা লিখতে পারেন না, তো তাদের জন্য মৌখিক পরীক্ষার আহ, ব্যবস্থা থাকবে। আপনারা ঠিক আগামী পরশুদিন, বা কে কে মৌখিক পরীক্ষা দিতে চান, আমার ফোন নাম্বার তো সবার কাছেই আছে। তো মৌখিক পরীক্ষা যারা দিতে চাইবেন, আমার সাথে যোগাযোগ করবেন বা আমাকে বলবেন, আমি একটা সময় দিব। সেই সময় অনুযায়ী আপনাদেরকে, আমি যদি বেশি লোক হয় তাহলে জুমের মাধ্যমে নেওয়া হয়, আর যদি 2 1 জন হয় তাহলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে মৌখিক পরীক্ষা নিয়ে নেওয়া হবে। এই জন্য সবাই আপনারা আমাকে আগে থেকে জানিয়ে রাখবেন যে আপনারা কে কে মৌখিক পরীক্ষা দিবেন। আর হচ্ছে, আমাদের একটা ব্যাপার হলো, আপনারা এখনো যারা গ্রুপে অ্যাড হন নাই, তারা গ্রুপে অ্যাড হবার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। কারণ কোশ্চেনটা আমি গ্রুপে দিব, যেহেতু কোনো পার্সোনাল নাম্বারে কোশ্চেন যাবে না।